আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে হচ্ছে প্রয়াস 3.0-তে অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। সো তোমাদের সবার সামনে হচ্ছে আমি আবারও চলে আসছি। তো আজকে আমরা হচ্ছে আমাদের গুণগত রসায়নের হলো 3 নম্বর ক্লাস। আজকে আমরা এই চ্যাপ্টারটা হচ্ছে ইনশাল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করব। 5 পর্যন্ত হচ্ছে আজকে আমরা ক্লাস নিব। তো তার মধ্যে ইনশাল্লাহ হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ করে দিব, ঠিক আছে? তো তার আগে একটু আমাদেরকে জানাও যে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা, আমাদের সব কিছু তোমরা ঠিক মতো শুনতে পারছো কিনা, একটু কষ্ট করে হচ্ছে আমাদের জানাও। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমরা শুরু করতেছি। হ্যাঁ, ওকে। ওকে, সাউন্ড ঠিক আছে কিনা আমাদেরকে একটু কষ্ট করে সেই জিনিসটা একটু জানাও যে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু তোমরা শুনতে পারছো কিনা, একটু চেক করি। হ্যাঁ, ওকে ওকে, একটু চেক করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ফয়সাল আহমেদ, আরে ভাই এত সময় দিয়ে কি করবি? লাইফে 5-10 মিনিট এদিক সেদিক সবসময় হবেই, ঠিক আছে? এটা মাথায় রাখিস, কারণ এটা অনেক একটা লম্বা একটা জার্নি। আমি সবসময় হচ্ছে এই জন্য একটা কথা বলি যে 5-10-15 মিনিট এটা আসলে কখনো গুনায় ধরতে নাই, ঠিক আছে? যদি এমন হয় যে আমরা 3টায় ক্লাস শুরু করে সেটা শুরু করতে করতে 3:40, 45 মানে 50 বাজাচ্ছি, তাহলে একটা কাহিনী আছে, ঠিক আছে? এটা একটা লম্বা জার্নি, 7-8 মাস ধরে ক্লাস হবে। সো আমার অবস্থাটাও একটু বুঝতে হবে, যে কারণ বাসায় থাকার পরও দেখা যায় যে অনেক কাজ থাকে। তারপর হচ্ছে আজকে জুমার নামাজ পড়ে এসে আসলে আমাদের বাসায় হচ্ছে অনেক আসে, সপ্তাহে প্রত্যেক দিন হচ্ছে যে ফকির আসে, ঠিক আছে? তাদেরকে একটু দিতে হয়, ভিক্ষা দিতে হয়। তারপর হচ্ছে থাকে, দেখা যায় যে যখনই যেটাই বলি না কেন একটু 5-10 মিনিট একটু দেরি হইতেই পারে, ঠিক আছে? আমার মনে হয় যে 10-12 মিনিটের জন্য মনে হয় খুব বেশি কারো লাইফ থেকে খুব বেশি প্রবলেম মনে হয় না খুব একটা হচ্ছে, ঠিক আছে? যেটা যেটা আমি আগেই বলে দিছি যে এখানে অনেক কাজের ব্যাপার থাকে, অনেক কিছুর ব্যাপার থাকে, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আবার এখন মনে করো হচ্ছে যে রমজান মাস, এখন খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নাই, ঠিক আছে? সামনে যখন আবার রোজা যখন শেষ হয়ে যাবে তখন দেখবে একটু দুপুরবেলা হয়তো খাওয়ার হয়তো কিছু ব্যাপার থাকে। তো অনেক সময় বলি যে হ্যাঁ আমরা 3টায় ক্লাস নিব, বাট দেখা যায় যে 3টা মানে 3:10-15 বেজেই যায়। তো আমার মনে হয় যে এই 10-15 মিনিট নিয়ে মনে হয় না খুব বেশি হচ্ছে কারো অসুবিধা থাকার কথা, ঠিক আছে? কারণ লাইফে এমনিতেই হচ্ছে একটু সব কিছুতেই হচ্ছে পরিশ্রম করা উচিত, সব কিছুই টাইমলি মেনটেন করা উচিত। বাট আমার মনে হয় 10-15 মিনিট মনে হয় না খুব বেশি কিছু, কারণ এখানে 15 মিনিট লেট হইলে তোমাদের খুব বড় ক্ষতি হয়ে যাচ্ছে এরকম কিছু না। ব্যাপারটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। নিজের বাসায় ক্লাস নাও, নিচ্ছি এই জন্য হচ্ছে ব্যাপারটা তোমরা হয়তো বুঝবা যে বাসায় একটু কাজ কর্ম বা কিছু জিনিস গুছায় টুছায় আসলে আসতে হয়। তো অনেক সময় দেখা যায় এটা দেরি হয়, এটা খুবই স্বাভাবিক। 3টা মানেই তো হ্যাঁ 3টা বাজছে, আচ্ছা তাহলে এখন যাই ক্লাস নিতে যাই, এরকম আর কি ব্যাপারটা, একটু ফ্লেক্সিবিলিটির যে ব্যাপারটা থাকে আর কি। হোপফুলি এই জিনিসটা বুঝতে পারতেছো, ঠিক আছে? ওকে, তো চলো তাহলে হচ্ছে আমরা শুরু করি। তাহলে আজকে আমরা হচ্ছে পাউলের বর্জন নীতি থেকে হচ্ছে শুরু করব, ঠিক আছে? তো পাউলের বর্জন নীতি, তো আমরা যে কাজটা হচ্ছে করব, তাহলে ফার্স্টে সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা আমাদেরকে একটু কষ্ট করে হচ্ছে তোমরা জানাও। ওকে ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা শুরু করি। তাহলে পাউলের বর্জন নিয়ম আর হচ্ছে এর ব্যাখ্যা, তাহলে এটা দিয়ে আমরা স্টার্ট করব, ঠিক আছে? তাহলে আজকে আমরা এর আগের ক্লাসে হচ্ছে হুন্ডের নীতি, আউটবাউন্ড নীতি হচ্ছে পড়াইছি। তো পাউলের বর্জন নীতি এটা আমাদের বাকি ছিল এখান থেকে। তাহলে পাউলের বর্জন নিয়ম এবং এর ব্যাখ্যা। আচ্ছা, জিনিসটা হচ্ছে একই পরমাণুতে 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান থাকে না। তাহলে অলওয়েজ মাথায় রাখবা যে একই পরমাণুতে 2টা ইলেকট্রনের হচ্ছে তোমার 4টা কোয়ান্টাম সংখ্যার মান কি থাকতেছে না, কখনো হচ্ছে তোমার সমান থাকতেছে না। কমপক্ষে যে কোনো একটার মান হচ্ছে তোমার অসমান হয়, ঠিক আছে? তাহলে এই বেসিকটা একটু মাথায় রাখতে হবে যে একই পরমাণুতে যে কোনো 2টা ইলেকট্রনের ক্ষেত্রে 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম থাকে না, ঠিক আছে? দাঁড়াও 1 মিনিট, এটাকে আমরা দাঁড়াও তোমাদেরকে একটু, ওকে ঠিক আছে।
তার মানে একই পরমাণুতে দুইটা ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান থাকে না, কমপক্ষে যে কোনো একটার মান হচ্ছে অসমান হয়। তার মানে চারটা কোয়ান্টাম সংখ্যার মানই কখনো সেম হবে না, মিনিমাম একটা হলেও কি হবে, ভিন্ন হবে। যেমন দেখো, যেমন এখানে ওরা হচ্ছে একটা এক্সাম্পল দিছে যে হিলিয়াম পরমাণুর হচ্ছে তোমার দুইটা ইলেকট্রন আছে, তাহলে সেই দুইটা ইলেকট্রনের জন্য তারা চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করার জন্য একটা ট্রাই করছে। চলো আমরা দেখি। তাহলে হিলিয়াম হচ্ছে, আমরা সবাই জানি যে হিলিয়াম হচ্ছে তোমার কি দুইটা ইলেকট্রন থাকে 1s2, তার মানে 1s হচ্ছে তোমার দুইটা ইলেকট্রন থাকে হিলিয়ামের ক্ষেত্রে। তাহলে হিলিয়ামের প্রথম যে ইলেকট্রনটা, তাহলে প্রথম ইলেকট্রনের জন্য দেখো এটা 1 নম্বর কক্ষপথে থাকে, তাহলে এন এর মান হচ্ছে 1। আবার এস উপশক্তি স্তরে থাকে, এস উপশক্তি স্তরের জন্য এল এর মান হচ্ছে 0। আবার এল যদি কোনো কারণে 0 হয় তাহলে তার জন্য এম এর মানও হচ্ছে 0 হবে, কারণ আমরা দেখাইছি যে -0 থেকে +0, -0 থেকে +0, তার মানে এটা আলটিমেটলি হচ্ছে 0ই, ঠিক আছে। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা অলওয়েজ মাথায় রাখবা যে কোনো একটা ঘরের প্রথম ইলেকট্রনটা তার স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে +½ হবে। তাহলে ঘরের প্রথম ইলেকট্রনের জন্য কি হবে, তার স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে +½ হবে, আর পরেরটার জন্য হচ্ছে তোমার কি হবে, -½ হবে। তাহলে বুঝতে পারছো, তাহলে ঘরের প্রথম ইলেকট্রনের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মান তাহলে +½ তাহলে প্রথম ইলেকট্রনের জন্য এস এর মান কি হবে, +½ হবে, ঠিক আছে। এবার আসো হিলিয়ামের হচ্ছে তোমার দ্বিতীয় ইলেকট্রনের জন্য আমরা চিন্তা করি। তো দ্বিতীয় ইলেকট্রন হচ্ছে 1s, তাহলে এন এর মান হচ্ছে 1, এল এর মান হচ্ছে 0, আর এল 0 হইলে এম এর মান হচ্ছে -0 থেকে +0, ওই -0 +0 মানে হচ্ছে 0ই, তাহলে এটাও 0। আর যেহেতু এটা দ্বিতীয় ইলেকট্রন, কোনো একটা ঘরের দ্বিতীয় ইলেকট্রনের জন্য অলওয়েজ মাথায় রাখবে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান -½ হবে, তাহলে এখানে এস এর মান হচ্ছে -½ তার মানে দেখো একই পরমাণুর যে কোনো দুইটা ইলেকট্রনের জন্য দেখো চারটা কোয়ান্টাম সংখ্যার মানই কিন্তু সেম আসে নাই, কমপক্ষে একটা হইলেও কি হবে, ভিন্ন আসতেছে বা একটা হইলেও অসমান আসতেছে। এটাই হচ্ছে পাউলির বর্জন নীতি, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারবা পাউলির বর্জন নীতি দিয়ে। তাহলে কি পারা যাবে? তাহলে পাউলির বর্জন নীতি দিয়ে আই হোপ তোমরা এই জিনিসগুলো হচ্ছে তাহলে ব্যাখ্যা করতে পারবা, ঠিক আছে। এই তো এই জিনিসগুলাই এখানে আসবে। এখন ধরো হচ্ছে এটা অনেকভাবে ব্যাখ্যা করতে বলতে পারে, তাহলে যেমন ধরো তোমাকে বলতে পারে হচ্ছে সোডিয়াম পরমাণুর 11 নম্বর ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান দেখাও, বা সোডিয়াম পরমাণুর 11 নম্বর ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান নিচের কোনটা হবে, এরকম অনেক কিছু তোমাকে এখন দেখাইতে বলতে পারে। তাহলে বলো তো সোডিয়াম পরমাণুর 11 নম্বর ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান কি হবে বলো তো। হঠাৎ করে ধরো এটা মেডিকেলে আসলো যে সোডিয়ামের সোডিয়াম পরমাণুর হচ্ছে তোমার সোডিয়াম পরমাণুর 11 নম্বর ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান দেখাও, তাহলে পারা যাবে না এগুলা। তাহলে তুমি চিন্তা করো সোডিয়াম 11 মানে কি 3s1, তাই না? 11 নম্বরটা হচ্ছে 3s1, 1s2 2s2 2p6, এইটুকু পর্যন্ত হচ্ছে 10টা গেল, তারপরে 3s1 11 নম্বরটা। তাহলে বলো তো সোডিয়াম 11 জন্য 11 নম্বর ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান কত হবে দেখো। তাহলে ফার্স্ট কথা হচ্ছে তোমাকে আউফবাউ নীতি অনুসরণ করে আগে 11 নম্বর ইলেকট্রনটা কোথায় পড়ছে আগে তোমাকে সেটা জানতে হবে। তাহলে বুঝতেই পারতেছো 1s2 2s2 2p6 10টা ইলেকট্রন চলে গেছে, তাহলে 11 নম্বর ইলেকট্রনটা কোথায় যায়, 3s1 এ যায়, তাহলে 3s1, ঠিক আছে। তাহলে 11 নম্বর ইলেকট্রনটা হচ্ছে এস এ প্রবেশ করে, ওকে ফাইন। এখন দেখো তাহলে এই যে 11 নম্বর ইলেকট্রনটা যে এস এ প্রবেশ করে, ঠিক আছে, তাহলে মানে 3s এ প্রবেশ করে, তাহলে এন এর মান কত, 3, কারণ এটা 3 নম্বর কক্ষপথে প্রবেশ করতেছে, তো এন এর মান কত হবে, 3 হবে, ওকে। এবার আসো এল এর মান কত হবে, এল এর মান হচ্ছে তোমার 0 হবে। কেন 0 হবে, কারণ এস এর জন্য আমরা সবাই জানি এল এর মান কত হয়, 0 হয়, ওই সেই আগের মতোই। এল যদি 0 হয় তাহলে এখানে এম এর মানও 0 হবে, কারণ এস এর জন্য এম এর মানও 0 হয়। আবার 11 নম্বর ইলেকট্রন 3s1, ব্যাপারটা এরকম, ঘরের হচ্ছে তোমার প্রথম ইলেকট্রন, তাহলে ঘরের প্রথম ইলেকট্রনের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মান +½ হবে, বুঝতে পারছো। এইভাবে তোমাকে বের করতে বলতে পারে, তাহলে এগুলো হচ্ছে এমসিকিউ, তাহলে এই জিনিসগুলো হচ্ছে পারবা। আচ্ছা তাহলে বলো তো আয়রনের 26তম ইলেকট্রনের ক্ষেত্রে যদি তোমাকে কোয়ান্টাম সংখ্যার মান বের করতে বলে, পারবা না? পারবা, এখন এগুলো নিজেরাই করতে পারবা। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে, জাস্ট তোমাদেরকে একটা প্রশ্ন করি, বলো আয়রনের 26তম ইলেকট্রন কোথায় অবস্থান করে? আয়রনের 26তম ইলেকট্রন বলো তো কোথায় অবস্থান করে? সে কি 2p-তে অবস্থান করে, নাকি 3s-এ অবস্থান করে, নাকি কোথায় অবস্থান করে আয়রনের 26তম ইলেকট্রনটা? একটু আমাদেরকে কমেন্টে জানাও দেখি এই জিনিসটা তোমরা বুঝতে পারতেছো কিনা। এটা পারলে তোমরা বাকিগুলা বের করতে পারবা এইভাবে, খুব সহজেই বের করতে পারবা। তাহলে এটা হচ্ছে বেসিক
তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তাহলে এখন আমাকে বলো যে আয়রনের 26তম ইলেকট্রন এর ক্ষেত্রে 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করা। এখন তোমরা কোয়ান্টাম সংখ্যার মান তোমরা মোটামুটি বের করতে পারবা, তোমাদের প্রবলেমটা হবে কোথায়, যে 26তম ইলেকট্রনটা কোথায়। চলো একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, আয়রনের আমরা যদি প্রপারলি যদি ইলেকট্রন বিন্যাস করি, এখানে একটা জিনিস বুঝার আছে, 1s2 2s2 2p6, তারপরে হচ্ছে 3s2 3p6। দেখো তো কয়টা ইলেকট্রন হইলো, 18টা ইলেকট্রন হইলো। দেখো 2টা 4টা, তারপরে 6টা 10টা 12টা 18টা, তাহলে 18 নম্বর ইলেকট্রনটা হচ্ছে 3p-তে প্রবেশ করছে, ঠিক আছে। কিন্তু 3p6 এর পরে ইলেকট্রন কোথায় প্রবেশ করে বলো তো, আগে 4s-এ প্রবেশ করে। এই জন্য 18 নম্বর ইলেকট্রনের পর 19 এবং 20 এই দুইটা ইলেকট্রন আসলে 4s-এ যায়, তারপরে শেষের 6টা ইলেকট্রন 3d-তে প্রবেশ করে, 3d6। তাহলে কি বুঝতে পারছো? আউফবাউ নীতি অনুযায়ী যখন আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা করব, তখন মাথায় রাখতে হবে যে 18 পর্যন্ত হচ্ছে 3p-তে যায়, তারপরে হচ্ছে 19 এবং 20, মানে এর পরের দুইটা হচ্ছে 4s-এ প্রবেশ করে, তারপরে 21 থেকে 26তম ইলেকট্রনটা হচ্ছে 3d-তে প্রবেশ করে। তার মানে আয়রনের ক্ষেত্রে 26তম ইলেকট্রনটা 3d-তে। কেন এটা বললাম, কারণ অনেকের একটা মিসকনসেপশন থাকে, অনেকে ভাবে কি যে সবচেয়ে বাইরের কক্ষপথ তো এখানে 4 নম্বর কক্ষপথ, তার মানে মনে হয় শেষের দুইটা ইলেকট্রন মনে হয় 4 নম্বরে, তার মানে অনেকে ভাবে যে 25 এবং 26 এই দুইটা ইলেকট্রন হয়তো 4s অবস্থান করতেছে, 25 নম্বরটা আর 26 নম্বরটা। কিন্তু এটা ভুল। ইলেকট্রনের নাম্বারিংটা অ্যাকচুয়ালি কিসের মতো করতে হবে, আউফবাউ নীতি অনুযায়ী করতে হবে। সো আউফবাউ নীতি অনুযায়ী 18-র পরে 19 আর 20 নম্বর ইলেকট্রনটা হচ্ছে আগে 4s-এ যাবে, তারপরে 3d6, অর্থাৎ 21 থেকে 26তমটা হচ্ছে 3d-তে প্রবেশ করবে। তার মানে 26তম ইলেকট্রনটা 3d-তে প্রবেশ করতেছে। মনে থাকবে এটা, নাম্বারিংটা কিন্তু আউফবাউ নীতি অনুযায়ী হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখো। বাকিটা তোমরা পারবা, 3d6-এর এই জিনিসটা করতে পারবা, ঠিক আছে? পারবা না? পারা উচিত এই জিনিসগুলো, ঠিক আছে? ওকে, তো তাহলে এই জিনিসগুলো তোমরা পারবা। তাহলে এইগুলোই আর কি একটু পাউলির বর্জন নীতি, বা এটাকে অনেকে পলির বর্জন নীতি বলে, এই জিনিসগুলো, ঠিক আছে? তাহলে আমরা পারবো। আমরা তো হুন্ডের নীতি এগুলো পড়াইছি, হুন্ডের নিয়ম। আচ্ছা, হুন্ডের নিয়মের ভিত্তি হচ্ছে এই যে, এটাও তো বলছিলাম গতকালের ক্লাসে, যে ইলেকট্রন স্পিনের হচ্ছে চৌম্বকীয় ফল, অর্থাৎ ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রিক স্পিন, এগুলো বলছিলাম আমরা, হ্যাঁ। তারপরে আউফবাউ নীতি এগুলো পড়াইছি। তাহলে এগুলোর মধ্যে বলছিলাম যে আগে 4s-এ যায়, তারপরে 3d-তে প্রবেশ করে, কেন প্রবেশ করে, এগুলো সবই হচ্ছে আমরা বলছি, হ্যাঁ। ওকে, তো ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারে হচ্ছে মানে এই টপিক থেকে এখন আমাদেরকে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে এখন আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে শুনো। আচ্ছা, তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে জিনিসটা কি? তড়িৎচুম্বকীয় তরঙ্গ জিনিসটা হচ্ছে একটা সিম্পল জিনিস, যে যেই সমস্ত তরঙ্গগুলা তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র এই দুই ক্ষেত্রের সমন্বয় হচ্ছে তোমার তৈরি হয়েছে, সেই সমস্ত তরঙ্গগুলোকে তোমার কি বলা হয়, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলা হয়। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র থাকবে, তার সাথে হচ্ছে লম্বভাবে হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র থাকবে, ঠিক আছে? মনে করো কোনো একটা জায়গায়, মনে করো একটা তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্র অবস্থান করতেছে, তার সাথে হচ্ছে লম্বভাবে মনে করো একটা চৌম্বক ক্ষেত্র অবস্থান করতেছে। তাহলে এই দুইটা ক্ষেত্র যদি পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করে, তাহলে এই দুইটার সাথে আবার লম্বভাবে হচ্ছে একটা তরঙ্গ উৎপন্ন হয়, যে তরঙ্গকেই তোমার বলা হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে বুঝছো যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কেমনে তৈরি করা যায়, যে তুমি একটা তড়িৎ ক্ষেত্র নিবা, তার সাথে লম্বভাবে হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র নিবা। ধরো তুমি এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র নিলা, ওয়াই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র নিলা, তাহলে সেই দুই অক্ষের সাথে লম্বভাবে অর্থাৎ জেড অক্ষ বরাবর আরেকটা তরঙ্গ উৎপন্ন হয়, এই তরঙ্গকেই তোমার বলা হয় তাড়িত চৌম্বক তরঙ্গ, বা অনেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলে। আচ্ছা, এখন আসা হচ্ছে এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে অনেকগুলো আছে, এই সিরিয়ালটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, আমি সিরিয়ালটা আসতেছি, দেখো। আগে আসা হচ্ছে মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি। তাহলে মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি। তারপরে দেখো অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান আলো, অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ, আর হচ্ছে রেডিও ও টেলিভিশন ওয়েভ, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল করো। তাহলে প্রথমে আসো মহাজাগতিক রশ্মি, তারপরে হচ্ছে গামা রশ্মি, তারপরে হচ্ছে রঞ্জন রশ্মি, তারপরে হচ্ছে অতিবেগুনি রশ্মি, তারপরে হচ্ছে দৃশ্যমান আলো, তারপরে হচ্ছে অবলোহিত রশ্মি, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ, আর লাস্টেরটা হচ্ছে রেডিও এবং হচ্ছে তোমার টেলিভিশন ওয়েভ, বা রেডিও টেলিভিশন তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এই সিরিয়ালটা একটু মেনটেন করতে হবে। এই সিরিয়ালের একটা বেসিক আছে, আমি তোমাদেরকে একটু পরেই বলতেছি। তাহলে মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি। আচ্ছা, এখন আমি বলি, আমি তোমাদেরকে দেখবা যে পড়ার সময় অনেকগুলো ট্রিক্স দিই, হ্যাঁ,
মনে রাখার জন্য কিছু কিছু ছন্দ দিই, বাট বিশ্বাস করো এই ছন্দগুলো হচ্ছে আমি তোমাদেরকে আসলে অত বেশি দিতে চাই না। কেন দিতে চাই না? কারণ কি জানো, তোমরা যত বেশি ছন্দ দিয়ে পড়বা তোমাদের মাথার উপরে তত বেশি হচ্ছে বার্ডেন তৈরি হবে, একটা বোঝা তৈরি হবে। কারণ দেখো এমনিতেই পরীক্ষার হলে কত কত শত শত হাজার হাজার তথ্য তোমাকে মাথায় নিয়ে যেতে হচ্ছে, সেই জায়গায় তুমি যদি এক্সট্রা ছন্দ পড়ো দেখা যাবে কি ছন্দের জিনিসটাও তোমাকে মুখস্থ করতে হচ্ছে, তার মানে তোমার মাথায় হচ্ছে বার্ডেনটা অনেক বেশি হচ্ছে। তো এত বেশি বার্ডেন হইলে পরে দেখা যাবে কি যে তুমি ছন্দই তোমার মনে নাই, যে এই ছন্দ দিয়ে যে কী হয় তোমার সেটাই আর মনে নাই। এই জন্য আসলে বেসিক ক্লিয়ার করা টেকনিক দিয়ে হচ্ছে পড়তে হবে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে হচ্ছে আমরা ছন্দ কম পড়বো, একেবারে যে পড়বো না তা না। কিছু কিছু জিনিস আছে দেখবা যে ছন্দ দিয়ে পড়লে আসলে সহজ হয়ে যায়। 2-4টা ছন্দ তুমি পড়তে পারো, যেমন আমি হচ্ছে বায়োলজিতে একটা ছন্দ পড়তাম, শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হ্যার। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে কার্পাল যে অস্থি আছে না হাতের কবজিতে যে কার্পাল থাকে, সেই কার্পাল 8টা অস্থির নাম মনে থাকতো। এটা আমার কাছে সহজ লাগতো, এই জন্য আমি এই ছন্দ দিয়ে পড়ছি, কারণ এটা আমার আসলটাই অনেক কঠিন লাগতো। ব্যাপারটা এরকম যে কিছু জিনিস যেটা তোমার মনে করো যে অনেক ভালো লাগছে, অনেক মজা লাগতেছে, সেগুলো তুমি হচ্ছে ছন্দ দিয়ে পড়বা। আর যেগুলো মনে করো তোমার কাছে হচ্ছে অনেক কঠিন লাগতেছে বা এমনিতেই ছন্দটারই কোনো আগা মাথা বুঝতেছো না, সেগুলো আসলে ছন্দ দিয়ে পড়ার দরকার নেই, সেগুলো তোমরা হচ্ছে টেকনিক দিয়ে পড়বা। বুঝছো? যত বেশি টেকনিক দিয়ে পড়বা দেখবা যে তোমাদের জন্য তত বেশি ওইটা ভালো হবে। কেন হঠাৎ করে বললাম? কারণ আমি দেখছি যে ছন্দ দিয়ে পড়াইতে গেলে মানে দেখা যায় যে এখন হয়তো ভালো লাগতেছে, কিন্তু যখন তুমি সবগুলো পুরোটা রিভিশন দিবা তখন দেখবা তোমার ছন্দই মনে নাই, কোনটার জন্য যে কোন ছন্দ ছিল তোমার ওটা মনে নাই, পরীক্ষার হলে প্যাচ লাগছে। স্বাভাবিক, পরীক্ষার হলে এমনিতেই কিন্তু একটা টেনশন থাকে, মেডিকেল অ্যাডমিশন অবশ্যই একটা টেনশনের একটা পরীক্ষা। তো এই জন্য টেকনিক দিয়ে পড়ার চেষ্টা করবা, জিনিসটাকে সহজ করার চেষ্টা করবা। আচ্ছা ঠিক আছে, তো এখন আসো তাহলে এটাকে কিভাবে সহজ করবা। দেখো সিম্পল, আমি তোমাদেরকে এই সহজ করাটার একটা সিম্পল জিনিস বুঝাই। মহাজাগতিক রশ্মি, এটা হচ্ছে মহাকাশে পাওয়া যায়। মহাজাগতিক রশ্মি হচ্ছে মহাকাশে পাওয়া যায়, এই জন্য এটা হচ্ছে তোমার এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে ছোট। এগুলো হচ্ছে এখানে তরঙ্গ দৈর্ঘ্য, আমরা তরঙ্গ দৈর্ঘ্যের হিসাবটাও করব। আগে দেখো মহাজাগতিক রশ্মি হচ্ছে মহাকাশে পাওয়া যায়, এই জন্য এটার মনে করবা যে এটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট। দৃশ্যমান আলো, এই আলোর কারণে হচ্ছে আমরা দেখতে পাই, তাহলে দৃশ্যমান আলোর উপরে আছে হচ্ছে অতিবেগুনি রশ্মি, আর নিচে আছে হচ্ছে অবলোহিত আলোক তরঙ্গ, আর সবার নিচে আছে হচ্ছে তোমার রেডিও এবং হচ্ছে তোমার টেলিভিশন তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এখানে এখন একটা বেসিক আছে, এই বেসিকটা আগে আমরা একটু ক্লিয়ার করি, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা সিরিয়ালটা দেখলাম, যে সিরিয়ালটা কি কি। প্রথমে আসবে হচ্ছে মহাজাগতিক রশ্মি, তারপরে কি আসবে গামা রশ্মি, তারপরে আসবে এক্স রশ্মি, তারপরে আসবে হচ্ছে অতিবেগুনি রশ্মি, তারপরে দৃশ্যমান আলো, অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ, আর লাস্টে হচ্ছে রেডিও এবং টেলিভিশন তরঙ্গ, তাই না? আচ্ছা, এখানে এখন একটা বেসিক আছে, এই বেসিকটা বলি। বলতো তরঙ্গের শক্তি, আমরা যে কোনো একটা তরঙ্গের শক্তি এটা বের করার একটা সূত্র হচ্ছে ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম, যে ডেলি ইজ ইকুয়াল টু এইচ নিউ। এই এইচ নিউ দিয়ে আসলে কি বোঝায়? তরঙ্গের শক্তি বোঝায়। দেখো এখন নিউ মানে কি? নিউ কিন্তু আসলে কম্পাঙ্ক, আমরা এটা ছোটবেলায় পড়ছি, কম্পাঙ্ক। ওই যে ছোটবেলায় আমরা একটা সূত্র পড়ছিলাম, দেখো ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, ওই এফ যে কথা নিউ সেই কথা, ওই ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, ওই এফ মানেও নিউ, এফ যে কথা আসলে নিউ সেই কথা, একই কথা। তাহলে বলো তো ভি ইজ ইকুয়াল টু যদি এফ ল্যামডা হয়, তাহলে ছোটবেলার সূত্র থেকে আমরা কি পড়ছিলাম? যে এফ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, পড়ছিলাম না? তাহলে এফ ইজ ইকুয়াল টু যদি ভি বাই ল্যামডা হয়, তাহলে নিউও তো কম্পাঙ্ক, তাহলে তো নিউ মানেও কম্পাঙ্ক, তাহলে নিউ ইজ ইকুয়াল টু আমরা সেম জিনিস লিখতে পারি। এখন দেখো নিউ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। আচ্ছা, এখন নিউ এর ক্ষেত্রে আমরা এটাকে ভি না লিখে আমরা এটাকে সি বাই ল্যামডা লিখি, বাট বেসিকটা সেম। দেখো এফ ছিল কম্পাঙ্ক, ল্যামডা ছিল তরঙ্গ দৈর্ঘ্য, ভি হচ্ছে তোমার তরঙ্গের বেগ ছিল। এখানেও সেম, নিউ হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর সি হচ্ছে এখানে আলোর বেগ। জাস্ট সিটা এখানে বেগ, বাট সেটা কোন ধরনের বেগ? আলোর বেগ। কেন এখানে সি আলোর বেগ? কারণ তড়িৎচুম্বকীয় যে তরঙ্গগুলা তারা হচ্ছে আলোর বেগে চলাচল করে, প্রত্যেকটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ হচ্ছে আলোর বেগের সমান। এই জন্য আমরা এখানে ভি না বসায় আমরা এখানে হচ্ছে সি ইউজ করতেছি, দ্যাটস ইট। এইটুকু শুধু পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো তো খুবই সহজ, যে তাহলে তড়িৎচুম্বকীয় মানে তরঙ্গের ক্ষেত্রে এই যে নিউ বসাচ্ছি আমরা, নিউটা আসলে এফ এর সমান, এফ যে কথা নিউ একই কথা, কম্পাঙ্ক বোঝায়। তাহলে এফ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা লেখা যায়, তাহলে আমরা নিউ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা লিখতে পারি, একই জিনিস। খালি এখন আমরা ভি এর জায়গায় সি লিখতেছি। কেন সি লিখতেছি? কারণ এই নিউটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে, আর তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে বেগ সেই বেগটা হচ্ছে আলোর বেগের সমান, আর আলোর বেগকে আমরা ফিজিক্সে সি দিয়ে প্রকাশ করি, এই জন্য সি বাই ল্যামডা।
একই সূত্র আর কি, জাস্ট একই সূত্র, খালি এটা আলোর বেগ বলে আলোর বেগকে আমরা ভি এর বদলে সি দিয়ে প্রকাশ করতেছি। তাহলে নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই, দেখো তো আমরা এইভাবে লিখতে পারি, তাহলে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে তরঙ্গের শক্তি। তার মানে কোনো একটা তরঙ্গের শক্তি বের করার সূত্র ডেল ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। নিউ এর মান বসায় দিয়েছি আমরা। এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে এই শক্তির সাথে এই যে এখানে যে তরঙ্গ দৈর্ঘ্যটা আছে, শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা বলো তো কি ধরনের সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। কারণ তুমি খেয়াল করো, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটার মান হচ্ছে ফিক্সড। সি হচ্ছে আলোর বেগ, এটার মানও হচ্ছে ফিক্সড। তার মানে উপরের দুইটা হচ্ছে ধ্রুবক। উপরের দুইটা যদি ধ্রুবক হয় তাহলে দেখো শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের কি ধরনের সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। দ্যাট মিনস কোনো একটা জিনিসের তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে তার শক্তি তত বেশি হবে, আর কোনো একটা জিনিসের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে তার শক্তি তত কম হবে। বুঝতে পারছো? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা এই জায়গাটায় আবার চলে আসি। এখন আমরা একটু মিলানোর চেষ্টা করি। দেখো মহাজাগতিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দেখো সবচেয়ে কম। কত কম? দেখো 0.00005 ন্যানোমিটারের থেকেও কম। তার মানে মহাজাগতিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এই সবগুলোর মধ্যে সবচেয়ে কম। তো যেহেতু এটা সবচেয়ে কম, তার মানে এটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তার মানে এটা সবচেয়ে শক্তিশালী তরঙ্গ, এটার শক্তি সবচেয়ে বেশি। এই কারণে মহাজাগতিক রশ্মির শক্তি হচ্ছে সবচেয়ে বেশি। আর এই সবগুলোর মধ্যে দেখো রেডিও এবং টেলিভিশন তরঙ্গ দৈর্ঘ্য, এটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বেশি, 10 কিলোমিটার পর্যন্ত হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এই জন্য এই সবগুলোর মধ্যে এইটার শক্তি হচ্ছে সবচেয়ে কম। তার মানে রেডিও এবং টেলিভিশন তরঙ্গের শক্তি সবচেয়ে কম। তাহলে বুঝতে পারছো? তাহলে এইভাবে এখন চিন্তা করো, তাহলে এটার শক্তি সবচেয়ে কম, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে তার থেকে একটু বেশি, এটা আরেকটু বেশি, দৃশ্যমান আলো হচ্ছে আরেকটু বেশি। তাহলে এখন তোমরা একটা বেসিক মাথায় রাখবা, দৃশ্যমান আলোর চেয়ে বেশি শক্তি হচ্ছে অতিবেগুনি রশ্মি, আর দৃশ্যমান আলোর চেয়ে হচ্ছে কম শক্তি হচ্ছে অবলোহিত রশ্মি। এই সিম্পল বেসিক মাথায় রাখো। তাহলে দেখো দৃশ্যমান আলো, তাহলে দৃশ্যমান আলোর থেকে একটু বেশি শক্তি হচ্ছে অতিবেগুনি রশ্মি। তাহলে অতিবেগুনি রশ্মির শক্তি হচ্ছে দৃশ্যমান আলোর থেকে বেশি। এই কারণে দেখো একটা কমন সেন্স, ছোটবেলায় পড়তাম যে অতিবেগুনি রশ্মি আমাদের শরীরের চামড়ার উপরে পড়লে কিন্তু আমাদের ক্যান্সার তৈরি করতে পারে। তাহলে এবার বুঝতেছো যে অতিবেগুনি রশ্মির যে শক্তিটা এটা দৃশ্যমান আলোর থেকে বেশি। এই জন্য অতিবেগুনি রশ্মি আমাদের চামড়ার উপরে যদি অনেকক্ষণ পড়ে তাহলে আমাদের চামড়ায় হচ্ছে ক্যান্সার তৈরি করতে পারে, কারণ এটা শক্তি অনেক বেশি। বুঝতে পারছো? আবার দৃশ্যমান আলোর চেয়ে কম শক্তি হচ্ছে অবলোহিত আলোর তরঙ্গ। অবলোহিত আলোক তরঙ্গের শক্তি হচ্ছে দৃশ্যমান আলোর চেয়ে কম। এটাও মনে রাখতে পারো এভাবে যে অবলোহিত রশ্মি এটা কোথায় ইউজ করা হয় বলো তো? টিভি রিমোটে ইউজ করা হয়। তো টিভি রিমোট, একটা জিনিস সবাই খেয়াল করবা যে টিভি রিমোট কিন্তু কোনো বাধা অতিক্রম করতে পারে না। ধরো তোমার কোনো ছোট ভাই বা ছোট বোন বা তোমার বড় ভাই বড় বোন ধরো টিভি চেঞ্জ করতেছে, তুমি ইচ্ছা করে টিভির সামনে একটা হাত দিয়ে রাখছো, দেখবা যে চ্যানেল কিন্তু আর চেঞ্জ করা যাচ্ছে না। কেন? কারণ টিভি রিমোটে হচ্ছে অবলোহিত রশ্মি। এই অবলোহিত রশ্মির শক্তি কম, এটা দৃশ্যমান আলো থেকে কম শক্তি সম্পন্ন বলে এ কোনো বাধা অতিক্রম করতে পারতেছে না। ফলে তুমি এর সামনে দাঁড়াইলে সে এটাকে তোমাকে ভেদ করে আর টিভিটাকে কিছু করতে পারতেছে না, চেঞ্জ করতে পারতেছে না। এটা আমরা সবাই দেখছি না যে টিভি রিমোটটা সামনে হাত দিয়ে রেখে টিভি চেঞ্জ করার চেষ্টা করো, দেখবা টিভি চেঞ্জ হচ্ছে না। কেন? কারণ অবলোহিত রশ্মির শক্তি কম। তাহলে এটা দৃশ্যমান আলো থেকে শক্তি কম, এই জন্য এটা কোনো বাধা অতিক্রম করতে পারে না। ঠিক আছে? এটা হচ্ছে কাহিনী। অথচ তুমি একটা টর্চের আলো নাও, একটা টর্চের আলো মারো, দেখবা তোমার এটা হাতকে অতিক্রম করে কিন্তু বাইরে বেরোতে পারতেছে, কারণ টর্চের আলো হচ্ছে দৃশ্যমান আলো। দৃশ্যমান আলো কিন্তু অবলোহিত রশ্মির থেকে শক্তি বেশি। এই জন্য দেখবা যে একটা অন্ধকার ঘরে একটা টর্চের আলো নিক্ষেপ করো, দেখবা তোমার হাতটা লাল হয়ে পাশ থেকে একটু আলো বেরোচ্ছে। তার মানে আলোটা কিন্তু, সাধারণ আলো কিন্তু সামান্য পরিমাণে কি করতে পারে? ভেদ করতে পারে। বুঝছো? কারণ শক্তি বেশি। তাহলে ব্যাপারটা হচ্ছে এইভাবে চিন্তা করো, বেসিক আর কি এইগুলা। তাহলে এইভাবে তুমি তাহলে মনে রাখবা যে দৃশ্যমান আলো থেকে শক্তি বেশি হচ্ছে অতিবেগুনি রশ্মির, আর শক্তি কম হচ্ছে অবলোহিত রশ্মির। ঠিক আছে? আচ্ছা, আর বুঝতেই পারতেছো এক্স রশ্মি, রঞ্জন রশ্মি বা এক্স রশ্মি এটা আরো শক্তিশালী, কারণ এটা তোমার হাড্ডি গুড্ডির ছবি তুলতে পারে। তার মানে এগুলো তোমার মাংস ভেদ করে হাড্ডির ছবি তুলতে পারতেছে রঞ্জন রশ্মি। তাহলে এটা শক্তি হচ্ছে আরো বেশি হবে। তার থেকেও বেশি শক্তি হচ্ছে গামা রশ্মি। গামা রশ্মি হচ্ছে এই জন্য ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করার কাজে ইউজ করা হয়। গামা রশ্মির শক্তি হচ্ছে আরো বেশি, এই জন্য এটাকে ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করার কাজে হচ্ছে ব্যবহৃত হয়। আর তারপরে হচ্ছে মহাজাগতিক রশ্মির শক্তি সবচেয়ে বেশি। তাহলে মনে থাকবে? সিম্পল। তাহলে এখন আসলে এদের তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমরা একটু মনে রাখি।
তাহলে এখন আসো একটু বেসিক দিয়ে মনে রাখি। দেখো তাহলে সিরিয়ালটা কি মুখস্থ হয়েছে? মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান আলো, অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ, রেডিও এবং টেলিভিশন দৈর্ঘ্য। ঠিক আছে, এটা হচ্ছে সিরিয়াল। তাহলে এখন দেখো মহাজাগতিক রশ্মির শক্তি সবচেয়ে বেশি, এই জন্য দেখো তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম। কত? 0.405 ন্যানোমিটারের থেকেও কম। তার মানে লেস দ্যান হচ্ছে তোমার 0.405 ন্যানোমিটারের থেকেও হচ্ছে তোমার আলটিমেটলি হচ্ছে কম। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, লাল একটা হচ্ছে টার্গেট লেখা। ওকে, ঠিক আছে। মানে জিনিসটা হচ্ছে আমরা বলি তোমাদেরকে, আচ্ছা আরেকবার বলতে বলছো তো, খুব সিম্পল। এই যে এই জিনিসটা আর কি, ঠিক আছে, এই জিনিসটা যে এটা কি, যে এটা হচ্ছে কম্পাঙ্কের শক্তি, ডেলি ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ, যেখানে মানে তরঙ্গের শক্তি আর কি, ডেলি ইজ ইকুয়াল টু এইচ নিউ, যেখানে নিউ হচ্ছে তোমার কম্পাঙ্ক। ঠিক আছে, তো এখন আমরা ফিজিক্সে পড়ছিলাম না ছোটবেলায়, ওই যে তরঙ্গ একটা চ্যাপ্টার ছিল আমাদের, তরঙ্গ শব্দ একটা চ্যাপ্টার ছিল 9-10-এ, সেখানে আমরা এফ পড়ছিলাম না, যে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তো এফ যে কথা, ওই নিউ হচ্ছে একই কথা, ওই সূত্রটা আর কি। ঠিক আছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা হইলে এফ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, যেখানে ভি হচ্ছে বেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এফ যে কথা, নিউ একই কথা, তাহলে নিউ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। এখন এখানে আমরা ভি বাই ল্যামডা না লিখে সি বাই ল্যামডা লিখতেছি। কেন লিখতেছি? কারণ এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে তার বেগটা হচ্ছে আলোর বেগের সমান হয় সবসময়, আর আলোর বেগকে আমরা সি দিয়ে প্রকাশ করি, এই জন্য নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। ঠিক আছে, তো এখানে মান বসায় দেওয়ার পর তখন বুঝতেই পারতেছে যে তরঙ্গের শক্তি সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এটা কম হইলে এটা বেশি হবে, এটা বেশি হইলে এটা কম হবে, এটাই বলছি। ওকে, তাহলে এখন আসা হচ্ছে মহাজাগতিক রশ্মি যেটা, সেটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম, তাহলে মনে রাখতে হবে। তাহলে এখন দেখো এই যে এখানে যে বইয়ের যে সিরিয়ালটা করছে, তাহলে বইয়ের যে সিরিয়ালটা করছে, তাহলে সেই বইয়ের সিরিয়ালটা কি করছে? বেশি শক্তি থেকে, দেখো বইয়ের সিরিয়ালটা তার মানে হচ্ছে বেশি শক্তি থেকে কম শক্তির দিকে গেছে, বেশি শক্তি থেকে কম শক্তির দিকে গেছে সিরিয়ালটা। তাহলে বলো বইয়ের সিরিয়ালটা যদি বেশি থেকে কম শক্তির দিকে যায়, তাহলে তুমি বলো শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এটা যদি বেশি শক্তি থেকে কম শক্তির দিকে যায়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে উল্টা হবে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কম থেকে বেশির দিকে যাবে। রাইট? আমি আবার বলি, এটা কি হয়েছে? এটা বেশি শক্তি থেকে কম শক্তির দিকে গেছে, তাহলে বেশি শক্তি থেকে কম শক্তির দিকে যদি যায়, তার মানে এখানে শক্তি কমছে, আর শক্তি কমলে কি হয়? তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই জন্য আমরা উপর থেকে যত এখন নিচের দিকে যাব, দেখবা তরঙ্গ দৈর্ঘ্য বাড়তেছে, সিরিয়াল। এই জন্য মহাজাগতিক রশ্মির শক্তি সবচেয়ে বেশি, এই জন্য তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, মুখস্থ রাখতে হবে, 0.405 ন্যানোমিটারের থেকেও কম। এরপরে হচ্ছে গামা রশ্মি, তাহলে গামা রশ্মির শক্তি হচ্ছে একটু কম, তো শক্তি একটু কম বলে দেখো তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একটু বেশি হবে, কারণ শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটা কম হলে আরেকটা বেশি হয়। তাহলে এটা হচ্ছে 0.305 থেকে 0.01 ন্যানোমিটার। এগুলা কিন্তু পরীক্ষায় আসে এই মানগুলা। তারপরে রঞ্জন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এটা শক্তি আরেকটু কম, ফলে এটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আরেকটু বেশি। তাহলে গামা রশ্মি যেখানে শেষ হয়েছে, সেখান থেকে রঞ্জন রশ্মি শুরু হয়েছে, তাহলে 0.01 থেকে 10 ন্যানোমিটার হচ্ছে রঞ্জন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। এরপরে দেখো রঞ্জন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের থেকে আরেকটু কম শক্তি হচ্ছে অতিবেগুনি রশ্মি, তো অতিবেগুনি রশ্মির শক্তি আরেকটু কম বলে এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আরেকটু বেশি। কত বেশি? দেখো রঞ্জন রশ্মি যেখানে শেষ হয়েছে, সেখান থেকে শুরু হয়ে 380 ন্যানোমিটার পর্যন্ত। এরপরে আসা হচ্ছে দৃশ্যমান আলোর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, দৃশ্যমান আলোর শক্তি আরও কম, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আরেকটু বেশি। কত বেশি? দেখো 380 থেকে 780 ন্যানোমিটার। বুঝতেছো সিরিয়ালটা, যে একটা যেখানে শেষ হয়েছে, আরেকটা কিন্তু সেখান থেকে শুরু হয়েছে, তাই না? তারপরে দেখো অবলোহিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এখানে হচ্ছে শক্তি কিন্তু আরও কম, ফলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আরও বেশি, তাহলে 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত হতে পারে। ঠিক আছে, অবলোহিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এরপরে আসা হচ্ছে মাইক্রোওয়েভ, তাহলে মাইক্রোওয়েভ হচ্ছে 1 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত হতে পারে। আর তারপরে হচ্ছে রেডিও এবং টেলিভিশন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বুঝতে পারছো? তাহলে এই বেসিকগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে যত নিচে গেছে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু তত বড় হয়েছে, কারণ শক্তি কম, আর শক্তি কমলে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। বুঝছো? তাহলে এই সিরিয়ালগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। তাহলে এই মানগুলো কিন্তু পরীক্ষায় আসি একটু মুখস্থ রাখতে হবে, একবার দুইবার পড়লেই মনে থাকবে যে লেস দেন
0.405 ন্যানোমিটার, তারপরে হচ্ছে 0.305 থেকে 0.01, তারপরেরটা হচ্ছে 0.01 থেকে 10, এর পরেরটা হচ্ছে 10 থেকে 380, এর পরেরটা 380 থেকে 780, এর পরেরটা হচ্ছে 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার, তারপরেরটা হচ্ছে 1 মিলিমিটার থেকে 1 মিটার, আর লাস্টেরটা হচ্ছে মোটামুটি 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত লাস্টেরটা। ঠিক আছে, তাহলে এগুলো একটু তোমাকে কষ্ট করে মাথায় রাখতে হবে। এখন আসো, এই যে দৃশ্যমান আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে বলো তো অতিবেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর থেকে কম কেন? বুঝতে পারতেছো? বেসিক এখন, কারণ অতিবেগুনি রশ্মির শক্তি দৃশ্যমান আলোর থেকে হচ্ছে বেশি, তো এখানে শক্তি বেশি, এই জন্য তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কম। আবার সেমভাবে দেখো, অবলোহিত রশ্মি, এটার শক্তি হচ্ছে দৃশ্যমান আলোর থেকে কম, এজন্য শক্তি কম বলে এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে বেশি, 780 থেকে 1 মিলিমিটার। তাহলে এই সিরিয়ালটা এইভাবে একটু কষ্ট করে মনে রাখতে হবে। এখন আসো, এই যে দৃশ্যমান আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, এই দৃশ্যমান আলোর মধ্যে হচ্ছে আবার ওই যে সূর্যের 7টা আলো আছে, বেনিয়া সহকলা, এগুলা পরীক্ষায় আসে। তাহলে দৃশ্যমান আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য আছে সেখানে সূর্যের 7টা আলো আছে, বেনিয়া সহকলা, একটু মনে রাখতে হবে, এটাও একটু কষ্ট করে মনে রাখতে হবে। ঠিক আছে, এর মধ্যে তাহলে বেনিয়া সহকলা, তাহলে সিরিয়ালটা একটু মনে রাখো। দেখো বেনিয়া সহকলা আমি তোমাদেরকে একটু বলে দিই, তাহলে জিনিসটা এইভাবে আসবে। এগুলো আসলে কি বারবার প্র্যাকটিস করে মনে থাকবে। 380 থেকে 424 ন্যানোমিটার, দেখো তারপরেরটা হচ্ছে 424 থেকে ধরো হচ্ছে তোমার 500 ন্যানোমিটার, তারপরেরটা হচ্ছে 500 থেকে হচ্ছে 575, তারপরেরটা হচ্ছে 575 থেকে ধরো হচ্ছে 590, তারপরেরটা হচ্ছে 590 থেকে 647, আর লাস্টেরটা হচ্ছে 647 থেকে মনে করো তোমার 780 ন্যানোমিটার। তাহলে ব্যাপারটা এরকম, বেনিয়া সহ কলা, দাঁড়াও একটু মাঝখানে মনে হয় একটা মিস হয়েছে, 380 থেকে 424, সরি এখানে একটা মিস হয়েছে, দাঁড়াও 424 থেকে 450 একটা বাদ গেছে আসলে, এই জন্যই তো বলি 424 থেকে একটা হবে হচ্ছে 450, 424 থেকে একটা হচ্ছে 450, 450 থেকে হচ্ছে 500, এটা মনে হয় একটা আছে, হ্যাঁ দাঁড়াও, বেনিয়া সহ, হ্যাঁ সহ কলা, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে 1 2 3 4 5 6 7, 7টা। তো এখন দেখো, তাহলে 380 থেকে 424 ন্যানোমিটার, এটা হচ্ছে বেনিয়া সহ কলা, বুঝতেই পারতেছো, তার মানে এটা হচ্ছে বেগুনি, বেনি, তাহলে নীল হচ্ছে 424 থেকে 450, আসমানি, তাহলে বেনিয়া সহ কলা, আসমানি হচ্ছে 450 থেকে 500, বেনিয়া সহ, তাহলে বেনিয়া স, তাহলে শতে হচ্ছে সবুজ, সবুজ হচ্ছে 500 থেকে 575, হতে হচ্ছে হলুদ 575 থেকে 590, সহ কলা, কতে কমলা, কমলা হচ্ছে 590 থেকে 647, আর লাতে হচ্ছে লাল, তাহলে বেনিয়া সহ কলা, লাতে হচ্ছে লাল, তাহলে লাল হচ্ছে তোমার 647 থেকে 780, তাহলে এটাই হচ্ছে বেনিয়া সহ কলা। তাহলে বেতে হচ্ছে বেগুনি 380 থেকে 424, নীল হচ্ছে তোমার 424 থেকে 450, বেনি আসমানি হচ্ছে 450 থেকে 500, সহতে হচ্ছে সবুজতে হচ্ছে 500 থেকে 575, হলুদ হচ্ছে 575 থেকে 590, কতে হচ্ছে তোমার 590 থেকে 647, আর লাতে লাল হচ্ছে 647 থেকে 780, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার আলটিমেটলি কি, এই জিনিসটা হচ্ছে আলটিমেটলি তোমার হলো এই বেনিয়া সহ কলার হলো তরঙ্গ দৈর্ঘ্যের সংখ্যা, ঠিক আছে, হিসাবটা। তাহলে এটা একটু কষ্ট করে বারবার পড়লেই মনে থাকবে, ঠিক আছে। এগুলো এমনি এমনি তাহলে মনে থাকবে না, একটু 2-3 বার দেখবা তাহলে মনে থাকবে, ঠিক আছে। একটু দেখবা, এই জিনিসগুলো আসে এমসিকিউতে হঠাৎ করে চলে আসতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের এগুলো আর দরকার নাই, তাহলে আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই, টেনশন করার কারণ নাই। তাহলে পরের পার্টে আসো। তাহলে তড়িৎচুম্বকীয় বর্ণালীর হচ্ছে অঞ্চলসমূহ, তাহলে তড়িৎচুম্বকীয় বর্ণালীর হচ্ছে আমরা এখন একটু অঞ্চলসমূহ হচ্ছে একটু দেখি। এগুলো অত দরকার নাই, এটা একবারে সরাসরি একটা ছক আছে, আমি সেখানে চলে যাব। তার আগে একটু দেখো অতিবেগুনি রশ্মি, এগুলো একটু মনে রাখতে হবে আসলে, আর কি করবা, একটু কষ্ট করে হচ্ছে এগুলো মনে রাখতে হবে। অতিবেগুনি রশ্মি, ঠিক আছে, অতিবেগুনি রশ্মির হচ্ছে তোমার অঞ্চল। তাহলে বলো তো অতিবেগুনি রশ্মি কত থেকে কত ছিল? 10 ন্যানোমিটার থেকে তোমার 380 ন্যানোমিটার ছিল হচ্ছে অতিবেগুনি রশ্মি, তাই না? তাহলে 10 থেকে 380 ন্যানোমিটার ছিল। এইগুলো এখন একটু কষ্ট করে হচ্ছে মনে রাখবা। দেখো যে অতিবেগুনি রশ্মিকে হচ্ছে আবার অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে কাজের উপর ভিত্তি করে। দেখো 300 থেকে 320 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে অতিবেগুনি রশ্মি আছে, সে অতিবেগুনি রশ্মিকে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপি দিতে কাজে লাগে। তারপরে দেখো 200 থেকে 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের এগুলারে হচ্ছে ড্রাগ শনাক্তকরণে কাজে লাগে।
তারপরে হচ্ছে তোমার 240 থেকে 280 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে জীবাণুনাশন কাজে লাগে। তারপরে 230 থেকে 380 এটাকে অপটিক্যাল সেন্সর রূপে কাজে লাগে। তারপরে 230 থেকে 365 এটা হচ্ছে ইউভিআইডি লেভেল ট্র্যাকিং রূপে হচ্ছে কাজে লাগে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনটাকে এখন কোন কাজে লাগে জাস্ট এগুলো পড়তে হবে। এর মধ্যে যেগুলো নীল দিয়ে দাগায় দিছি এইগুলো একটু মনে রাখো, আসতে পারে এমসিকিউ। যদিও আমাদের পরীক্ষায় আসলে সবই আসবে, কারণ তোমরা তো জানোই আমাদের কাজই হচ্ছে যাতে তোরা হচ্ছে ঠিকমতো পড়াশোনা করস। এই জন্য কুইজ এবং হচ্ছে পরীক্ষায় হচ্ছে আর একটু বেশি বেশি কঠিন প্রশ্ন করা। কারণ আমি সবসময় এখন একটা কথা বলি, আমাদের ক্লাস করে কিন্তু কখনোই তোমার 100% কাভার হবে না। এটা শুধু আমাদের ক্লাস না, এটা কারো পক্ষেই 100% ক্লাসে কাভার করা সম্ভব না। কারণ 100% ক্লাসে কাভার করতে গেলে বইয়ের প্রত্যেকটা লাইন পড়াইতে হবে, প্রত্যেকটা হচ্ছে তোমার সহায়ক বই পড়াইতে হবে। এটা পড়াইতে গেলে এক একটা চ্যাপ্টার শেষ করার জন্য আমাদের 15-20টা করে ক্লাস লাগবে, 10টা করে ক্লাসে মিনিমাম 10টা তো ক্লাস লাগবেই। তো 10টা করে ক্লাস লাগলে এটা তো বুঝতেই পারতেছো যে আমরা কিন্তু সবচেয়ে ডিটেলসে পড়াই। তারপরও দেখা যায় যে আমাদের ক্লাস 4টা ক্লাসে 3টা ক্লাসে একটা চ্যাপ্টার শেষ করার পরও আরও ডিটেলস পড়াইতে হয়। কিন্তু দেখা যায় যে এত ডিটেলস পড়াইতে গেলে সিলেবাস শেষ করা যাবে না, এটা সম্ভব না আসলে ক্লাসে। এই জন্য আমরা সবসময় বলি যে আমাদের ক্লাসে 80% কাভার হবে। কুইজে উল্টাপাল্টা জায়গা থেকে প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলো যদি ভালো মতো ফলো করতে পারো, সেই টপিকগুলো যদি একটু পড়ো, তাহলে সেখান থেকে হচ্ছে আরও 10% কাভার হবে। আর বাকিটা হচ্ছে আমরা যে ডেইলি এক্সাম দিই, সেই ডেইলি এক্সামের প্রশ্নগুলো যদি ঠিকমতো সলভ করো, ওই টপিকগুলো যদি একটু পড়ো, তাহলে আর বাকি 10% হচ্ছে কাভার হবে। কারণ বইয়ের কিছু টপিক আছে বা কিছু জিনিস আছে যেগুলো আসলে পড়ানোর মতো না, অ্যাকচুয়ালি এগুলো নিজেদের পড়ার জিনিস। যেমন এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি পড়ানোর মতো না কিন্তু আসলে, কারণ এখানে কিছুই আসলে বোঝানোর না, এটা জাস্ট ব্যবহার। অপটিক্যাল সেন্সর রূপে এটা ইউজ করে এত তরঙ্গ দৈর্ঘ্য থেকে এত তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি সেই কাজে ইউজ করা হয়। তো বুঝতেই পারতেছি এরকম কিছু জিনিস হচ্ছে আমরা মাঝে মাঝে এই জন্য ক্লাসে বাদ দিয়ে পড়াই, যেগুলো ভাই তুমি রিডিং দিলেই পারবা, কিন্তু সেগুলো তোমাকে পড়তে হবে। তার মানে এমন না যে এগুলো বাদ দিবা, আসলে ইম্পর্টেন্ট, বাট এগুলো আসলে ওইভাবে পড়ানোর কিছু নেই। তো এইভাবে যদি আমরা পড়াই তাহলে আমরা হচ্ছে সবচেয়ে ডিটেলসে সবচেয়ে সুন্দর করে পড়াইতে পারবো, প্লাস ক্লাস করবা, কুইজ করবা। আমি ইদানিং দেখতেছি, আমি কয়েকদিন পরেই রোজার মধ্যে আসলে খুব বেশি প্রেশার নিচ্ছি না, আমি তাও একটু মনিটরিং করতেছি যে বেশ কয়েকজন স্টুডেন্টকে হচ্ছে আমি আইডেন্টিফাই করছি যারা হচ্ছে আমাদের কুইজে অ্যাক্টিভ থাকে না, ওদেরকে আমি জীবনে কোনো অ্যান্সার দিতেও দেখি না, আবার ওদেরকে পরীক্ষাও দিতে দেখি না। ঠিক আছে, আমাদের এখানে স্টুডেন্ট হচ্ছে এখন 683, ধরো আমি বাদে বা তোমাদের জাদিদ ভাইয়া বাদ দিলে 2-3 জন বাদ দিলে 680 জনের মতো। তো 680 জনের মধ্যে দেখো, এখানে খেয়াল করে দেখো, আমি গতকাল দেখলাম যে 7 নম্বর পরীক্ষাটা দিছে হচ্ছে মাত্র হচ্ছে তোমার 366 জন দিছে। তো তুমি তাহলে চিন্তা করো, তাহলে তোমার 680 জনের মধ্যে মাত্র 366 জন হচ্ছে পরীক্ষা দিচ্ছে, তাহলে বাকিরা কেন দিচ্ছে না? তার মানে প্রায় 300 জনের মতো, 300 জনেরও বেশি হচ্ছে পরীক্ষাই দিচ্ছে না। তাহলে যারা ডেইলি পরীক্ষা দেয় না তারা তো অবশ্যই কুইজও দিচ্ছে না, এটা তো বোঝাই যায়। কারণ যে ডেইলি এক্সামই দেয় না সে কুইজ কেন দিবে না? তার মানে সে ক্লাসও ঠিক মতো করতেছে না। দ্যাট মিনস দেখো যে এই হচ্ছে অবস্থা। এই জন্য সবসময় মাথায় রাখতে হবে যে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা লেগে থাকে তারাই কিন্তু চান্স পায়, এবং এই সংখ্যাটা দেখবা যে আস্তে আস্তে আরও কমবে। যত দিন আসতেছে সংখ্যাটা কেন জানি আস্তে আস্তে আরও কমবে। ওই যে ধৈর্য থাকে না, শেষ পর্যন্ত আসলে লড়াই করতে পারে না, শুরুটা করে বাট ফিনিশ করতে পারে না। আমি সবসময় একটা কথা বলি, ক্রিকেট খেলার এক্সাম্পলটা দিই, যে একটা ভালো স্টার্টিং অবশ্যই ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা ভালো ফিনিশিং। কারণ তুমি একটা ভালো ফিনিশিং করতে পারলে ম্যাচ জিতে আসতে পারবা, আর ভালো ফিনিশ না করতে পারলে তুমি যত ভালোই স্টার্ট করো ম্যাচ জিতাইতে কিন্তু পারবা না। ধরো বাংলাদেশ হচ্ছে খুব ভালো স্টার্ট করছে, তোমার ধরো হচ্ছে 10 ওভারেই মনে করো হচ্ছে 100 করে ফেলছে, বা 10 ওভারে মনে করো 120-30 তুলে ফেলছে, কিন্তু এরপরে দেখা গেলো ব্যাটিং কলাপস করছে, ফিনিশটা ভালো করতে পারলো না, তাহলে আলটিমেটলি ম্যাচ হাইরে আসছে। কোনো লাভ হলো তাহলে স্টার্টিং দিয়ে, এটা মাথায় রাখবা। ঠিক আছে, পড়াশোনাটাও সেম, তুমি স্টার্ট করছো কিন্তু শেষ পর্যন্ত তুমি থাকতে পারতেছো না, তুমি নিজের শেষটা দিয়ে শেষ মানে অ্যাডমিশনের আগ পর্যন্ত, মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত বা ভর্তি পরীক্ষার দিন পর্যন্ত তুমি ফাইট করতেছো না, কিন্তু স্টার্ট করছো। এই স্টার্ট দিয়ে আসলে কোনো লাভ নাই, এবং এটাই প্রত্যেক বছর হয়। যে আমি জানি যে অনেক কঠিন কাজ, যে ভাই একদিন অনেক কষ্ট করছি, 2 দিন কষ্ট করছি, 3 নম্বর দিনের দিনে আর কষ্ট করতে মন চায় না, কিন্তু কষ্ট করতে হবে। লাইফটাই হচ্ছে কষ্টের, লাইফে হচ্ছে আরাম বলে আসলে কিছু নাই। তুমি লাইফে যদি সারাদিন ঘুমাও, আরাম করো, সব কাজকর্ম ছেড়ে দিয়ে যদি বসে থাকো, তুমি লাইফে কিছু করতে পারবা না। এটাই হচ্ছে পৃথিবীটা, এইভাবেই আল্লাহ তাআলা হচ্ছে বানায় আমাদেরকে পাঠাইছে। এই জন্য বারবার দেখবা যে ইসলামেও কিন্তু বারবার হচ্ছে পরিশ্রমী হওয়ার তাগিদ দিছে। অলস মানুষদের কিন্তু ইসলামেও কিন্তু বলছে যে অলস হওয়ার জন্য কিন্তু নিরুৎসাহিত করা হয়েছে। তোমরা যদি ধর্মীয় জিনিসগুলো দিয়েও ব্যাখ্যা করো সব জায়গাতেই, বা অন্যান্য ধর্মেও, আমি তো অন্যান্য ধর্ম সম্পর্কে অত ভালো জানি না, বাট আমি এইটুকু বিশ্বাস করি যে অন্যান্য ধর্মেও নিশ্চয়ই পরিশ্রমী হওয়ার জন্যই বলছে। কোনো ধর্মেই নিশ্চয়ই বলে নাই যে শুয়ে বসে তুমি থাকো।
এটা কোনো ধর্মই বলে নাই। তার মানে ধর্মীয়ভাবে বলো বা পৃথিবীর নেচারটা বলো, কোনোভাবেই হচ্ছে এরকম হয় না। সো তোমাকে কষ্ট করতে হবে। তোমার মনে করো 3 দিন পড়াশোনা করলা, 5 দিন পড়াশোনা করে খুব খারাপ লাগতেছে, তুমি আর পড়াশোনা করলা না, ক্লাসগুলো রেগুলার করতেছো না, পড়া জমায় ফেলতেছো, তাহলে কিন্তু হচ্ছে না জিনিসটা, নিজেই বুঝতে পারতেছো। আর আরেকটা জিনিস কি, আমি লাইফে সবসময় বলি, লাইফে আসলে বাধা বিপত্তি থাকবেই। এখন অনেকে আমাকে মেসেজ দেয়, তোমাদের প্রয়াস থেকেই অনেকে মেসেজ দেয় যে ভাইয়া আসলে অনেকের বাধা বিপত্তি থাকতে পারে, যে ভাই একটু বাসায় একটু সমস্যা চলতেছে, ফ্যামিলিতে একটু প্রবলেম আছে, এটা আছে, এইটা আছে। বাট একটা সত্যি কথা কি, শুনো, ফ্যামিলিতে প্রবলেম বলো যাই বলো এটা থাকবেই, এগুলা নিয়েই তোমাকে চলতে হবে। ফ্যামিলিতে কার প্রবলেম নেই, সবারই প্রবলেম আছে। আমার আম্মু হচ্ছে অসুস্থ, বেশ কয়েকদিন ধরে অসুস্থ, ঠিক আছে, এটা নিয়ে কিন্তু আমি কি প্রবলেমে নাই, আছি। তাই বলে কি আমি তোমাদের ক্লাস নিচ্ছি না? নিচ্ছি তো, রেগুলার ক্লাস নিচ্ছি, অন্যান্য একাডেমিক কোর্সের ক্লাস নিচ্ছি, তোমাদের সাথে হচ্ছে মজা করতেছি, মানে কাজকর্ম তো ঠিকই করতেছে, আবার ওই কাজও কিন্তু করতেছে, আম্মুর দেখাশোনা করা, সব কিছুই কিন্তু দুইটাই কিন্তু সমান তালে হচ্ছে। প্রবলেম কিন্তু সবারই থাকে, বুঝছো? কিন্তু এখন জিনিসটা হচ্ছে যে যারা একটু এক্সকিউজ দিতে অভ্যস্ত যে এই প্রবলেমের কারণে আমি 1 সপ্তাহ পড়বো না, তারাই কিন্তু আসলে পিছায়া যায়। তুমি দেখবা যে তুমি যে এক্সকিউজের কারণে পড়াশোনা করতেছো না বা 1 সপ্তাহ গ্যাপ নিছো, তোমার বন্ধু দেখবা তার থেকেও বড় কারণের পরও, তার থেকেও একটা বড় কারণ থাকা সত্ত্বেও সে এক্সকিউজ দিচ্ছে না, সে কিন্তু ঠিকই পড়তেছে যত কষ্টই হোক। আছে কিন্তু অনেকেই আছে যে তোমার থেকেও বড় কারণ আছে তার কাছে, তারপরও সে এক্সকিউজ দিচ্ছে না, সে কিন্তু পড়তেছে। এটা সবসময় মাথায় রাখবা, তাহলে সে আলটিমেটলি ভালো করবে। কারণ তোমরা এখন বয়সে বড় হইছো, যত বড় হবা সামনে প্রবলেম থাকবে, ফ্যামিলি প্রবলেম বলো, অনেক প্রবলেম থাকবে, এটা আমি জানি। আসলে যতই বলি না কেন প্রবলেম থাকবে, স্মুথলি যাবে না। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে প্রবলেম নিয়েই তোমাকে কাজ করতে হবে, ওইগুলোও সামলাইতে হবে, কাজও করতে হবে। এটাই হচ্ছে পৃথিবী। এখন তুমি যদি মনে করো যে সামলাইতে না পারো ঠিক মতো, যে তুমি প্রবলেমের দিকে বেশি মনে করে ফোকাস দিয়ে পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছ, যে ভাইয়া আমার বাসায় এটা হয়েছে বা আমার ছোট ভাই হচ্ছে একটু অসুস্থ, এই জন্য আমি পড়তে পারতেছি না। আমি বলতেছি না যে তোমার ছোট ভাই অসুস্থ বা কেউ অসুস্থ বা কেউ কিছু, তুমি মানে তুমি সেটা করো না, বাট তুমি সেটা করবা, তুমি তাদের সেবা যত্ন করো, কিন্তু এটার পাশাপাশি তারপরও যে একটু সময় আছে। এখন নিশ্চয়ই কেউ 24 ঘন্টায় নিশ্চয়ই সেবা যত্ন করবা না, এটাও তো কাহিনী, তাই না? কেউ তো 24 ঘন্টায় তো আর আমরা সেবা যত্ন করি না বা করি না, বাসায় তো আরও সদস্য আছে। তুমি তোমার টাইম যখন আসবে সেইটুকু টাইম হচ্ছে তুমি তার জন্য একটু সেবা যত্ন করো। তোমার আব্বু অসুস্থ, আম্মু অসুস্থ, তাদের সেবা যত্ন করো, কিন্তু তোমার যখন কাজের সময় একটু পড়ার সময়টা একটু পড়ো। কারণ প্রবলেম থাকে, আসলে কিছু করার থাকে না, বুঝছো? মানে জীবনটাই এখন আসলে আমাদের এরকম হয়ে গেছে, প্রবলেম থাকবেই, লাইফে অনেক প্রবলেম। যেমন আমি তোমাদেরকে এখন একটা কথা বলি, আমি তোমাদের কাছে একটা সিক্রেট বলি। আমার আব্বুর হচ্ছে ওপেন হার্ট সার্জারি হয়েছিল, ঠিক আছে? ওপেন হার্ট সার্জারি হয়েছিল, হার্ট অপারেশন হয়েছিল। সহজ কথা যদি বলি, এটা যখন আমি 4th ইয়ারে ছিলাম, মেডিকেলের 4th ইয়ারে, 2020 সালের কথা। তো আমার আব্বুর যেদিন ওপেন হার্ট সার্জারি হয়, বুঝো যেদিন অপারেশন হয় তার পরের দিন আমার হচ্ছে মেডিকেলে আমার একটা টার্ম পরীক্ষা। এই যে তোমরা যে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম দেও না বা টেস্ট পরীক্ষা দাও না, এরকম একটা পরীক্ষা আমার মেডিকেলে, ঠিক তার পরের দিন। অথচ আমার আগের দিন হচ্ছে আমার আব্বুর অপারেশন। তো জিনিসটা কি হলো, আমার আব্বু হচ্ছে হাসপাতালে ভর্তি, মানে ঢাকা মেডিকেলে ভর্তি। তো আমি কি করলাম, আমি হাসপাতালেই কিন্তু ছিলাম, আমি হাসপাতালেই বই খাতা নিয়ে গেছি, যতটুকু কাজের সময় কাজ করছি, অপারেশনের জন্য রক্ত জোগাড় করতে হবে, এটা করতে হবে, দৌড়াদৌড়ি করছি, আবার মনে করো যে পড়াশোনাও করছি। দেখা গেছে হাসপাতালের বেডে বসে বসে কিন্তু পড়ছি, পরের দিন পরীক্ষা। তো আমার আব্বুর অপারেশন হয়েছে রাত্রের বেলা, সারা রাত ওই দিন আমরা রাত জাগা, ঠিক আছে, করে পরের দিন হচ্ছে আমি ভোরবেলা হচ্ছে পরীক্ষা দিতে গেছি। তো এটাই হচ্ছে কাহিনী, যে আমি মানে সব কিছু, মানে আমি বললাম যে লাইফের সব প্রবলেম সবার কাছেই থাকে। সো তুমি তোমার দায়িত্ব পালন করার পরও কিন্তু আসলে মানে উইল পাওয়ার থাকতে হবে, চেষ্টা করতে হবে যে তোমার যে নিজের দায়িত্ব পালন করতে হবে, সবই পালন করতে হবে। আমি কিন্তু পরের দিন পরীক্ষাও দিতে গেছি, ঠিক আছে, এবং আল্লাহর রহমতে সেই পরীক্ষা দিয়ে কিন্তু বেশ ভালো রেজাল্টও করছি, এমন না যে খারাপ করছি, ভালো রেজাল্টও করছি। তাহলে এই জিনিসটা কেন বললাম যে কষ্ট করতে হবে লাইফে তোমাকে, এই যে বিভিন্ন দায়িত্বগুলোও যেমন নিতে হবে, কষ্ট করতে হবে। আমি যেমন ছেলে হিসেবে যখন আমার আব্বুর জন্য হচ্ছে অনেক দৌড়াদৌড়ি করছি, রক্ত জোগাড় করা থেকে শুরু করে অনেক কিছু করা, দৌড়াদৌড়ি করা, টাকা পয়সা ম্যানেজ করা, তারপর অনেক কিছু যেমন করছি, পড়াশোনাটাও কিন্তু করছি ওই দিন। তো দেখো আলটিমেটলি কিন্তু পরের দিন, এবং আমি আমার আম্মুকেও সামলাইছি, কারণ আমার আম্মু কিন্তু মেন্টালি অনেক ভেঙে পড়ছিল, কারণ বুঝতেই পারতো আব্বুর এত বড় একটা অপারেশন, ফ্যামিলির অবস্থা তো তুমি বুঝতেছোই। তারপরে হচ্ছে আমার বড় বোন আছে, তাদেরকেও কিন্তু তখন আমি সামলাইছি, ঠিক আছে, আমি তাদেরকেও সামলাইছি। অথচ আমি কিন্তু পরিবারের সবচেয়ে ছোট ছেলে, আমি পরিবারের সবচেয়ে ছোট ছেলে হয়ে তাদেরকে সামলাইছি। আমি স্যারদের সাথে কথা বলছি, কারণ যেহেতু আমি নিজেও মেডিকেল লাইনে, সো আমি জিনিসগুলো ভালো বুঝতাম। স্যারদের সাথে বারবার কথা বলতেছি যে কী হইতে পারে, অপারেশনের আউটকাম কী হতে পারে, ফ্যামিলিকে সান্ত্বনা দেওয়া, তাদেরকে সামলানো, নিজের পড়াশোনা করা, রক্ত নিয়ে দৌড়াদৌড়ি করা, ব্লাড ম্যানেজ করা, অনেক কাজ কিন্তু আমি করছি।
আমার বোনও করছে, আমিও করছি, কিন্তু আবার পরীক্ষাও দিছে কিন্তু পরের দিন এবং ভালো রেজাল্টও করছে। এটাই হচ্ছে কাহিনী। আমি তোমাদেরকে আসলে বলতে চাচ্ছি উইল পাওয়ারটা হচ্ছে আসল। তুমি লাইফে আসলে কোন জিনিসটাকে প্রায়োরিটি দিবা সেটার উপর নির্ভর করে। অথচ আমরা অনেকে এরকম থাকি যে সামান্য অজুহাত, হ্যাঁ বাসায় একটু বাসা চেঞ্জ করতেছি ভাইয়া, একটু একদিন বাসা চেঞ্জ করতেছি এই জন্য 1 সপ্তাহ ধরে বই নিয়ে বসতেছি না। অথচ বাসা চেঞ্জ করতে হয়তো 2 দিন, বই নিয়ে বসতেছে না 1 সপ্তাহ। ভাই আমার একটু কি হয়েছে বুঝছেন, আমার আজকে একটু হালকা জ্বর, মানে খুব বেশি জ্বর না, হালকা জ্বর, ওই কিছু না, এমন একটা জ্বর আসছে যে এই জ্বরে হচ্ছে বাইরে ঠিকই ঘুরতে পারতেছি, শপিং করতে পারতেছি ঈদের, কিন্তু পড়তে বসলেই ভাই কেন জানি খারাপ লাগে, কিন্তু শপিং করতে গেলে আর খারাপ লাগে না। এরকম কিন্তু আছে অনেকে যে সামান্য অজুহাত দিয়ে হচ্ছে পড়াশোনা বন্ধ, যে হালকা একটু জ্বর আসছে একটু রেস্ট নেই। অথচ তাকে যদি এখন শপিংয়ে যাইতে বলে লাফায় যাবে, আরে হ্যাঁ চল ঈদের শপিং করে আসি। ব্যাপারটা এরকম। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে প্রায়োরিটি ঠিক করো, তাহলে ভালো করতে পারবা, বুঝছো? আর পড়তে হবে। হ্যাঁ, এটা কেন বললাম হঠাৎ করে, আসলে মাঝে মাঝে বলি, কারণ আমি গতকাল দেখলাম যে গতকাল এই তো একটু খেয়াল করলাম যে আমাদের কাছে তো ওই যে ইটা থাকে, আমরা যে প্রশ্নটা করি সেটার তো একটা থাকে, কি বলে এটার একটা আমলনামা বা এরকম কিছু একটা থাকে, বুঝছো? তো দেখলাম মাত্র 366 জন পরীক্ষা দিয়েছে। ওটা দেখে আমার কাছে মনে হইলে যে এটাই হয় প্রত্যেক বছর, যে শুরুটা করে ভালো মতো, শেষটা আর ভালো মতো করতে পারে না, পরীক্ষা দিচ্ছে না। তার মানে যারা পরীক্ষা দিচ্ছে না আমি ধরে নিচ্ছি এরা ক্লাসও ঠিক মতো করতেছে না, এরা কুইজে অংশ নিচ্ছে না, তার মানে এরা সব দিক থেকেই বিচ্ছিন্ন। তো এই জিনিসটা যাতে না হয়, তোমরা যাতে ঘুরে দাঁড়াও, চেষ্টা করো, শেষ পর্যন্ত যারা থাকবে তারাই কিন্তু চান্স পাবে। আর যারা শেষ পর্যন্ত থাকবে না, বিভিন্ন অজুহাত দিবে, এইটা দিবে সেটা দিবে। অনেকে দেখবে যে হয়তো টেস্ট পরীক্ষা চলতেছে, অনেকের কিন্তু টেস্ট পরীক্ষা শেষ অলরেডি, টেস্ট পরীক্ষা শেষ, দেখা গেলো সে এখন চিল করতেছে, টেস্ট পরীক্ষার 1 সপ্তাহ আগে শেষ হয়েছে, সে এখন 1 সপ্তাহ ধরে রেস্ট নিচ্ছে, এই জন্য পরীক্ষা দিচ্ছে না, ক্লাস করতেছে না। তো এগুলো হইলে কিন্তু একটু সমস্যা। ওকে, এখন আসো তাহলে হচ্ছে অবলোহিত রশ্মি। তাহলে অবলোহিত রশ্মি হচ্ছে আবার তোমার 3 ভাগে ভাগ করা যায়। তো আমরা তো একটা জিনিস বুঝতেছি যে অবলোহিত রশ্মি কিন্তু তোমার কত থেকে কত, 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত, তাই না? এখন এখানে কিছু জিনিস বুঝাই। 1 মিলিমিটার, এই 1 মিলিমিটার মানে হচ্ছে আবার 1000 মাইক্রোমিটার। 1 মিলিমিটার মানে হচ্ছে আবার 1000 মাইক্রোমিটার। যাহাই 1 মিলিমিটার তাহাই হচ্ছে 1000 মাইক্রোমিটার। তার মানে এটাকে আমরা এভাবে বলতে পারি যে অবলোহিত রশ্মি হচ্ছে 780 থেকে 1000 মাইক্রোমিটার পর্যন্ত হয়, ঠিক আছে? এইটুকু বলা যায়। আবার দেখো এই যে 780 ন্যানোমিটার, হ্যাঁ 780 ন্যানোমিটার, এটাকে আমরা আবার বলতে পারি 0.78 মাইক্রোমিটার, কারণ এখানে একটা সম্পর্ক আছে। 1000 ন্যানোমিটার মানে হচ্ছে আবার 1 মাইক্রোমিটার, এগুলো একটু সম্পর্ক আর কি, ঠিক আছে? 1000 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইক্রোমিটার। তাহলে 1000 ন্যানোমিটার যদি 1 মাইক্রোমিটার হয়, তাহলে ন্যানোমিটার থেকে মাইক্রোমিটারে কনভার্ট করার জন্য কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000 ন্যানোমিটার যদি 1 মাইক্রোমিটার হয়, তাহলে ন্যানোমিটার থেকে মাইক্রোমিটারে কনভার্ট করার জন্য 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 780-কে 1000 দিয়ে ভাগ করো, তাহলে 0.78 মাইক্রোমিটার। দ্যাট মিনস 0.78 মাইক্রোমিটার থেকে 1000 মাইক্রোমিটার পর্যন্ত হচ্ছে অবলোহিত রশ্মি, এভাবেও বলা যায়। তার মানে 0.78 মাইক্রোমিটার থেকে 1 মিলিমিটার মানে হচ্ছে আবার 1000 মাইক্রোমিটার। তাহলে 0.78 মাইক্রোমিটার থেকে 1000 মাইক্রোমিটার পর্যন্ত হচ্ছে অবলোহিত রশ্মি। এখন অবলোহিত রশ্মিকে ইংলিশে আমরা বলি হচ্ছে ইনফ্রারেড। ইনফ্রারেড অবলোহিত রশ্মিটাকে সংক্ষেপে আইআর বলি, ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি। তাহলে এখন অবলোহিত রশ্মিকে আবার 3টা ভাগে ভাগ করতেছি, এগুলো বেশি ইম্পর্টেন্ট। দেখো, একটা হচ্ছে নিয়ার আইআর, একটা হচ্ছে মিডল আইআর, আর একটা হচ্ছে ফার আইআর। নিয়ার আইআর হচ্ছে এটার তরঙ্গ দৈর্ঘ্য 0.78 মাইক্রোমিটার থেকে 2.5 মাইক্রোমিটার পর্যন্ত। তাহলে নিয়ার আইআর এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 0.78 মাইক্রোমিটার থেকে 2.5 মাইক্রোমিটার পর্যন্ত, খুবই ইম্পর্টেন্ট। মিডল আইআর হচ্ছে 2.5 মাইক্রোমিটার থেকে 25 মাইক্রোমিটার পর্যন্ত, আর ফার আইআর হচ্ছে 25 মাইক্রোমিটার থেকে বাকিটা, তার মানে 25 মাইক্রোমিটার থেকে 1000 মাইক্রোমিটার পর্যন্ত। তাহলে বুঝছো, নিয়ার আইআর হচ্ছে 0.78 মাইক্রোমিটার থেকে 2.5 মাইক্রোমিটার, মিডলটা হচ্ছে 2.5 থেকে 25, আর শেষেরটা হচ্ছে মানে ফার আইআর হচ্ছে 25 থেকে লাস্ট পর্যন্ত, তার মানে 25 মাইক্রোমিটার থেকে 1000 মাইক্রোমিটার। এখন এর মধ্যে মনে রাখবা প্রথমটা আর 3 নম্বরটা, অবলোহিত রশ্মির ক্ষেত্রে প্রথমটা আর 3 নম্বরটা মানে 1 আর 3, এই দুইটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়, খুবই 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 ইম্পর্টেন্ট। তার মানে প্রথমটা আর 3 নম্বরটা, তার মানে নিয়ার আইআর এবং হচ্ছে ফার আইআর, এই দুইটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর মাঝখানেরটা মানে মিডল আইআরটা জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে ইউজ করা হয়, খুবই 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 ইম্পর্টেন্ট। এটা মেডিকেলে কিন্তু অনেকবার আসছে, 5 স্টার, এগুলো কিন্তু 5 স্টার। তাইলে দেখো আইআর রশ্মির মধ্যে নিয়ার আইআর আর হচ্ছে ফার আইআর, তার মানে 1 নম্বরটা আর 3 নম্বরটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, আর 2 নম্বরটা মানে মাঝখানেরটা আর কি মিডল আইআরটা
জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণ ইউজ করা হচ্ছে, খুবই 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 ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, পারা যাবে। এরপরে আসো মাইক্রোওয়েভস, রেডিও ওয়েভস, এগুলো দরকার নাই। এখন আসো এই ছকটা একটু পড়তে হবে, এই ছকটাই হচ্ছে জাস্ট ব্যবহার পড়তে হবে। এতক্ষণ যা পড়াইলাম তার সাথে হচ্ছে জাস্ট এখানে একটু ব্যবহারটা পড়তে হবে, এই ছকটা। আমি বলে দিই, এর মধ্যে দৃশ্যমান অঞ্চলটা তো বুঝতেই পারতেছো যে দৃশ্যমান আলো কোথায় কাজে লাগে, সালোক সংশ্লেষণে কাজে লাগে। সালোক সংশ্লেষণ এবং হচ্ছে বিশ্লেষণী রসায়নে পদার্থের পরিমাণ নির্ণয়ে ব্যবহৃত হয় দৃশ্যমান আলো। তার মানে দৃশ্যমান আলো হচ্ছে সালোক সংশ্লেষণে কাজে লাগে। এই জন্যই দেখবা যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে কিন্তু সূর্যের আলো লাগে, কারণ সূর্যের আলোই কিন্তু দৃশ্যমান আলো। তার মানে সূর্যের আলো ছাড়া কিন্তু সালোক সংশ্লেষণ হবে না। তুমি যদি অতিবেগুনি রশ্মি দাও বা অবলোহিত রশ্মি দাও, সালোক সংশ্লেষণ কিন্তু হবে না। সালোক সংশ্লেষণ করার জন্য সূর্যের আলো লাগবে, ঠিক আছে। এবার আসো অতিবেগুনি রশ্মি, এটা আমরা পড়বো একটু পরে ডিটেলসে। অতিবেগুনি রশ্মি হচ্ছে জাল টাকা এবং হচ্ছে জাল পাসপোর্ট শনাক্তকরণে হচ্ছে ব্যবহৃত হয়, খুবই ইম্পর্টেন্ট। তারপরে এক্সরে, এক্সরে আমরা এমনিতেই জানি চিকিৎসা বিজ্ঞানে হচ্ছে ওই যে দেহের অভ্যন্তরের প্রতিচ্ছবি তোলার কাজে ব্যবহৃত হয়। গামা রশ্মি হচ্ছে ক্যান্সার রোগের চিকিৎসা, ওই যে ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করার কাজে, মানে ক্যান্সার রোগের চিকিৎসা এবং খাদ্য শস্যে অণুজীব ধ্বংস করতে ব্যবহৃত হয় হচ্ছে গামা রশ্মি, ঠিক আছে। তাহলে এগুলো একটু ব্যবহার করতে হবে। বলতো মাইক্রোওয়েভ কোথায় ইউজ করা হয়? মাইক্রোওয়েভ এটা হচ্ছে ওই যে মাইক্রো ওভেন আছে না, আমরা খাবার গরম করি না মাইক্রো ওভেনে, ওই মাইক্রো ওভেনে হচ্ছে মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়। তাহলে মাইক্রো ওভেনে মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়। সাথে হচ্ছে ওয়াইফাই সিগন্যাল, মোবাইল ফোন সিগন্যালও মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়। আর রেডিও ওয়েভ অঞ্চল তো বুঝতেই পারতেছো, রেডিও এবং টেলিভিশনের হচ্ছে সিগন্যাল। তাহলে রেডিও এবং টেলিভিশনের সিগন্যাল এবং এমআরআই যন্ত্রে ব্যবহৃত হয়। এই ব্যবহারগুলো একটু পড়তে হবে, ঠিক আছে। আর অবলোহিত অঞ্চল কোনটা? অবলোহিত অঞ্চলের কিসের কাজে ইউজ করা হয় অলরেডি আমরা বলে ফেলছি, যে চিকিৎসা বিজ্ঞানে মানে ফিজিওথেরাপিতে ইউজ করা হয়, ওই যে রিমোট কন্ট্রোল ইউজ করা হয়। আর এই যে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগ হিসেবে অবলোহিত রশ্মি ইউজ করা হয়। তার মানে কোনটা কোথায় ইউজ করা হয় একটু সুন্দর করে বারবার পড়তে হবে, ইম্পর্টেন্ট কিন্তু এটা, হ্যাঁ। ওকে, এর মধ্যে কিছু কিছু তুমি এমনিতেই পারবা। দৃশ্যমান আলো হচ্ছে সালোক সংশ্লেষণে কাজে লাগে, পারবা, কারণ সালোক সংশ্লেষণে সূর্যের আলো কাজে লাগে, আর সূর্যের আলো হচ্ছে দৃশ্যমান আলো। তারপরে অতিবেগুনি রশ্মি জাল টাকা এবং জাল পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহৃত হয়, এটা অলরেডি বইয়ে একটা আলাদা পার্টি আছে এটা নিয়ে। এক্সরে হচ্ছে তোমার ছবি তুলতে কাজে লাগে হাড্ডি গুড্ডির, এটা তোমরা জানো। গামা রশ্মি হচ্ছে ক্যান্সার রোগের চিকিৎসা, এটাও পারবা। অবলোহিত রশ্মি, এটারও একটা জিনিস পারবা, এটা রিমোট কন্ট্রোলে অবলোহিত রশ্মি ইউজ করে। সাথে অপটিক্যাল ফাইবারটাও একটু মনে রাখবা। আর চিকিৎসা বিজ্ঞানে বা ফিজিওথেরাপিতেও ইউজ করে। মাইক্রোওয়েভ হচ্ছে মাইক্রো ওভেন ইউজ করে, ওয়াইফাই সিগন্যাল ইউজ করে। আর রেডিও ওয়েভটাও এমনিতেই পারবা, যেটা হচ্ছে রেডিও এবং টেলিভিশনের সিগন্যালে কাজে লাগে। আর এমআরআই যন্ত্র ইউজ করে। ওকে, এখন আসো হচ্ছে আলোক বিচ্ছুরণ বর্ণালী। আচ্ছা, এখন আসো কিছু রেখা বর্ণালী আছে, পারমাণবিক বর্ণালী। ওই যে আমরা বোর পরমাণু মডেলে একটু আগে পড়াইছিলাম না ফার্স্ট ক্লাসের দিকে, যে বোর পরমাণু মডেলে এক একটা পরমাণু থেকে কি হয়, আলোক বর্ণালী তৈরি হয়, পারমাণবিক বর্ণালী তৈরি হয়। কেন তৈরি হয় সেগুলো কিন্তু আমরা সুন্দর করে হচ্ছে বুঝাইছি। ওই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দিয়ে তোমার যে ত্রিমাত্রিক যে বিন্যাস নির্দেশ করে, যে উপশক্তি স্তরগুলো যে আবার একাধিক ঘরে বিভক্ত, তার কারণে যারা ছোট ছোট রেখা পাওয়া যায়, এগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে হচ্ছে বুঝাইছি। তাহলে এগুলো দরকার নাই, এখন জাস্ট খালি এখান থেকে কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। কিছু জিনিস মুখস্থ রাখতে হবে, যে হাইড্রোজেন পরমাণুর যে রেখা বর্ণালী, সেই রেখা বর্ণালীতে হচ্ছে একটা লাল বর্ণের যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 656 ন্যানোমিটার, একটা হচ্ছে আসমানি বর্ণের যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 486.1 ন্যানোমিটার, আর একটা নীল বর্ণের এবং একটা বেগুনি বর্ণের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায়। এগুলো একটু এখন মনে রাখতে হবে, যে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালীতে হচ্ছে লাল বর্ণের, নীল বর্ণের, আসমানি বর্ণের এবং হচ্ছে বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায়, এবং তরঙ্গ দৈর্ঘ্যের মান সহ মনে রাখতে হবে, তরঙ্গ দৈর্ঘ্যের মান সহ মনে রাখতে হবে, ঠিক আছে। এগুলো একটু পড়তে হবে, এগুলো অত ইম্পর্টেন্ট না, এগুলো অত দরকার নাই। আচ্ছা, তারপরে আসা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ থেকে সূর্যালোককে স্পেকট্রোমিটার বিশ্লেষণ করলে দুইটা হলুদ বর্ণালী পাওয়া যায় সোডিয়াম থেকে, যাদের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 589.6 ন্যানোমিটার এবং হচ্ছে 590 ন্যানোমিটার হয়। তাহলে সোডিয়াম থেকে হচ্ছে তোমার দুইটা হলুদ বর্ণের বর্ণালী পাওয়া যায়, যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 589.6 ন্যানোমিটার এবং 590 ন্যানোমিটার। এগুলো আসে পরীক্ষায়। আচ্ছা, এখন আসো এই যে হাইড্রোজেন বর্ণালীর উপর বিভিন্ন বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে হচ্ছে পরবর্তীতে অনেক কিছু আবিষ্কার করছে, এগুলো অলরেডি আমরা পড়ায় আসছি, ঠিক আছে। হাইড্রোজেনের এগুলো পড়ায় আসছি। এই যে এখানে একটা সূত্র আছে,
রিডবার্গের সমীকরণ দিয়ে হচ্ছে একটা সূত্র আছে, এটা আমরা সবাই জানি, এটা অঙ্ক করার কাজে লাগে, ঠিক আছে, অঙ্ক করতে কাজে লাগে যে কোন বর্ণের আলোক বর্ণালী তৈরি হয়, সূত্র আর কি, যে 1/λ ইজ ইকুয়াল টু নিউ বার ইজ ইকুয়াল টু RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস হচ্ছে 1/n2 স্কোয়ার। তাহলে এটা সূত্রের প্রমাণ তো আসে না পরীক্ষায় কখনোই, প্রমাণ দেখার দরকার নাই, তাহলে সরাসরি সূত্রটা মনে রাখবা যে 1/λ এটা ইজ ইকুয়াল টু হচ্ছে নিউ বার, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার 1/n2 স্কোয়ার। আচ্ছা এই সূত্রটা আমরা একটু বলি, এই সূত্রটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি একটু বলি এই সূত্রের কোনটা কি সেটা একটু তোমাদের কাছে ব্যাখ্যা করি। এটা হচ্ছে রিডবার্গের সমীকরণ দিয়ে হচ্ছে কিছু সূত্র আসছে, তো রিডবার্গের সমীকরণ দিয়ে সূত্রটা হচ্ছে এরকম যে 1/λ ইজ ইকুয়াল টু নিউ বার, এটা ইজ ইকুয়াল টু আসল সূত্রটা হচ্ছে জেড স্কোয়ার ইন্টু RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস হচ্ছে 1/n2 স্কোয়ার। বেসিকটা ক্লিয়ার করো, কাজে লাগবে। দেখো এখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা বুঝতেই পারতেছো। এই নিউ বারটাকে বলা হয় তরঙ্গ সংখ্যা, এই নিউ বারটাকে কি বলা হয়, নিউ বারটাকে তোমার বলা হচ্ছে তরঙ্গ সংখ্যা। আচ্ছা হোয়াট ইজ তরঙ্গ সংখ্যা? তরঙ্গ সংখ্যা বলতে কি বোঝায়? দেখো তরঙ্গ সংখ্যা জিনিসটা হচ্ছে এটা একটু বুঝতে পারবা। ধরো আচ্ছা ল্যামডা যদি তরঙ্গ দৈর্ঘ্য হয়, দেখো তো আমরা ছোটবেলায় একটা বেসিক পড়ছিলাম না, যে ধরো এইটুকু হচ্ছে একটা ল্যামডা, এই যে এইটুকু হচ্ছে তোমার একটা ল্যামডা, তাই না, যে এইটুকু হচ্ছে একটা ল্যামডা, একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ল্যামডা যদি কোনো কারণে তরঙ্গ দৈর্ঘ্য হয় তাহলে এইটুকু হচ্ছে ল্যামডা। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ল্যামডা মিটার, তার মানে ল্যামডা মিটার দৈর্ঘ্যে, দেখো তাহলে এইটুকু হচ্ছে তোমার কি ল্যামডা, তাহলে এইটুকু যদি তোমার ল্যামডা হয় কোনো কারণে, তাহলে দেখো ল্যামডা মিটার, তাহলে ল্যামডা মিটার দৈর্ঘ্যে কয়টা পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয়? তাহলে ল্যামডা মিটার দৈর্ঘ্যে একটা পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয়, ল্যামডা মিটার দৈর্ঘ্যে একটা পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয়। তাহলে ল্যামডা মিটার দৈর্ঘ্যে যদি একটা পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয় তাহলে বলো তো প্রতি 1 মিটার দৈর্ঘ্যে, তাহলে প্রতি 1 মিটার দৈর্ঘ্যে কয়টা পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয়? 1/λ। তাহলে বুঝো আমরা এটা তরঙ্গের বেসিক, যে এটা যদি একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হয় তাহলে একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তার মানে ল্যামডা মিটার দৈর্ঘ্যে একটা পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয়, কারণ এটা হচ্ছে আবার একটা পূর্ণ তরঙ্গ, তার মানে ল্যামডা মিটার দৈর্ঘ্যে একটা পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয়। তাহলে প্রতি 1 মিটার দৈর্ঘ্যে তাহলে কতগুলো পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয়? 1/λ। তাহলে দেখো তো প্রতি 1 মিটার দৈর্ঘ্যে এই যে 1/λ সংখ্যক পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয়, তাহলে এটা কি? এটা একটা তরঙ্গ সংখ্যা না, যে প্রতি 1 মিটার দৈর্ঘ্যে এতগুলা হচ্ছে তোমার তরঙ্গ উৎপন্ন হচ্ছে। দ্যাট মিন্স প্রতি 1 মিটার দৈর্ঘ্যে কতগুলা হচ্ছে তোমার তরঙ্গ উৎপন্ন হয়, সেই সংখ্যাটাই হচ্ছে 1/λ। এই জন্য 1/λকে বলা হয় প্রতি 1 মিটার দৈর্ঘ্যে যত সংখ্যক পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয় সেই সংখ্যাটাই হচ্ছে 1/λ। এই জন্য 1/λ হচ্ছে অ্যাকচুয়ালি প্রতি 1 মিটার দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা বা তরঙ্গের নাম্বার নির্দেশ করে, যে প্রতি 1 মিটার দৈর্ঘ্যে কতগুলো পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয় সেই সংখ্যাটাই হচ্ছে তরঙ্গ সংখ্যা বা 1/λ। এই জন্য 1/λকে আমরা নিউ বার দিয়ে প্রকাশ করতে পারি, যেটার মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা। তাহলে এবার বুঝতে পারছো, এই জন্য নিউ বার মানে হচ্ছে 1/λ, সূত্রটা এইভাবে আসছে। তাহলে বেসিক ক্লিয়ার, যে তাহলে তরঙ্গ সংখ্যাটা কি বুঝতে পারছো। তাহলে নিউ বার এটা মানে হচ্ছে 1/λ, আবার এটা মানে হচ্ছে জেড স্কোয়ার ইন্টু RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস হচ্ছে 1/n2 স্কোয়ার। ঠিক আছে, এখন আসো জেড হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা, তাহলে এখানে জেড হচ্ছে তোমার কি? জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। এখন দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। তো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 বলে এটা হচ্ছে 1 স্কোয়ার আসে, 1 স্কোয়ার মানে হচ্ছে 1, এই জন্য এটা লেখা হয় না। এই জন্য দেখবো যে বইয়ে এই জিনিসটা লেখে নাই কোথাও। কেন লেখে নাই? কারণ বইয়ে হচ্ছে সবগুলো হাইড্রোজেন পরমাণুর জন্য অঙ্ক করছে। তো হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তো 1 স্কোয়ার মানে 1, এই জন্য জেড স্কোয়ারটা বাদ চলে গেছে, সমস্যা নেই। আর এইচ হচ্ছে রিডবার্গের ধ্রুবক, এটার মান হচ্ছে আমরা জানি যে 1.09678 ইন্টু 10⁻⁷ পার মিটার। ঠিক আছে, রিডবার্গের ধ্রুবক আর কি, এটা আমরা সরাসরি জানি, আমরা আগেও পড়ছি। ইন্টু দেখো 1/n1 স্কোয়ার মাইনাস হচ্ছে 1/n2 স্কোয়ার। তাহলে n1 কি n2 কি? চলো এখন এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি যে n1 কি এবং n2 কি। আচ্ছা তাহলে ব্যাপারটা এরকম, এটাকে আমি এই পাশে রাখলাম। দেখো জিনিসটা হচ্ছে ধরো কোনো কারণে
একটা ইলেকট্রন ধরো 3 নম্বর কক্ষপথ থেকে সে 1 নম্বর কক্ষপথে আসলো, তাহলে একটা ইলেকট্রন কি করলো, কোনো কারণে ধরো সে 3 নম্বর কক্ষপথ থেকে লাফ দিয়ে সে 1 নম্বর কক্ষপথে চলে আসলো, তাহলে ইলেকট্রন যদি উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে চলে আসে, তাহলে নিচের যেই কক্ষপথে ইলেকট্রন আসছে সেই কক্ষপথকে বলা হয় n1। যেমন এই এক্সাম্পলে ইলেকট্রন 3 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বরে আসছে, তাহলে এখানে n1 এর মান হচ্ছে 1 হবে। তাহলে এই এক্সাম্পলে n1 এর মান হচ্ছে 1 হবে, 1। আর n2 হচ্ছে ইলেকট্রন উপরের যত নম্বর কক্ষপথ থেকে আসে, n2 হচ্ছে উপরের যত নম্বর কক্ষপথ থেকে আসে, তাহলে এই এক্সাম্পলে ইলেকট্রন 3 নম্বর কক্ষপথ থেকে আসছে, তার মানে n2 এর মান হবে হচ্ছে 3। তাহলে বুঝতে পারছো, উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসলে যেই নিচের কক্ষপথে আসে সেটাকে বলা হয় n1, আর যেখান থেকে আসতেছে যত নম্বর কক্ষপথ থেকে আসতেছে সেটাকে বলা হয় n2। ঠিক আছে, ওকে। তাহলে অলওয়েজ মাথায় রাখবা যে n1 কিন্তু সবসময় কি হবে, n2 থেকে হচ্ছে ছোট হবে। কেন ছোট হবে, কারণ এই ক্ষেত্রে দেখো ইলেকট্রন সবসময় আমরা ধরে নিচ্ছি উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে নামবে, এজন্য n1 হচ্ছে তোমার নিম্ন কক্ষপথ আর n2 হচ্ছে উচ্চ কক্ষপথ। তো বুঝতেই পারতেছো নিম্ন কক্ষপথের যে নাম্বারটা সেটা সবসময় উচ্চ কক্ষপথের থেকে কম হবে, যেমন এই ক্ষেত্রে 1 হচ্ছে 3-এর থেকে ছোট আর কি, ব্যাপারটা এরকম। এই জন্য n1 হচ্ছে সবসময় n2 থেকে ছোট হবে অলওয়েজ। ঠিক আছে, বুঝতে পারছো, কারণ n1 হচ্ছে যেই নিচের কক্ষপথে আসতেছে সেটা হচ্ছে n1, আর n2 হচ্ছে যেই উপরের কক্ষপথ থেকে আসতেছে সেটা হচ্ছে n2। এই জন্য n2 বড় হবে, n1 ছোট হবে। ওকে, তাহলে এই বেসিকগুলো আমরা পারবো। এখন আসো, যদি কোনো কারণে ইলেকট্রন উপরের যে কোনো কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে নামে, ইলেকট্রন যদি উপরের যে কোনো কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে নামে সেটাকে বলা হয় লাইম্যান সিরিজ। এখানে উপরের কক্ষপথ বলতে কি বোঝাচ্ছে, 1-এর উপরে কারা আছে, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এখান থেকে যদি ইলেকট্রন 1 নম্বর কক্ষপথে নামে সেটা হচ্ছে লাইম্যান সিরিজ। ইলেকট্রন যদি উপরের যে কোনো কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে নামে সেটা হচ্ছে বামার সিরিজ। তাহলে 2-এর উপরের কক্ষপথ কারা আছে, 3, 4, 5, 6, তার মানে 3, 4, 5, 6, 7 থেকে যদি ইলেকট্রন 2-এ নামে সেটা হচ্ছে বামার সিরিজ। এরপরে ইলেকট্রন যদি উপরের যে কোনো কক্ষপথ থেকে 3 নম্বর কক্ষপথে নামে সেম ভাবে সেটা হচ্ছে প্যাস্টেন সিরিজ। 4-এ নামলে সেটা হচ্ছে ব্র্যাকেট সিরিজ, 5-এ নামলে সেটার নাম হচ্ছে ফুন্ড। আর যদি ইলেকট্রন কোনো কারণে 6-এ নামে সেটাকে বলা হয় হামফ্রে সিরিজ। এই যে হামফ্রে সিরিজ, ঠিক আছে। তাহলে লাইম্যান সিরিজ হচ্ছে উপরের যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন যদি 1 নম্বর কক্ষপথে নামে, তার মানে লাইম্যান সিরিজের ক্ষেত্রে নিচের কক্ষপথটা অলওয়েজ কত হবে, 1 নম্বর হবে। এই জন্য লাইম্যান সিরিজে n1 এর মান হচ্ছে 1। বামার সিরিজে উপরের যে কোনো কক্ষপথ থেকে সেটা 2 নম্বর কক্ষপথে নামবে, এই জন্য বামার সিরিজে নিচের কক্ষপথ হচ্ছে 2 নম্বর কক্ষপথ, তার মানে বামার সিরিজে n1 এর মান হচ্ছে 2। ঠিক সেম ভাবে প্যাস্টেন সিরিজে n1 এর মান হচ্ছে 3, ব্র্যাকেট সিরিজে n1 এর মান হচ্ছে 4, ফুন্ড সিরিজে 5, আর হামফ্রেস সিরিজে হচ্ছে n1 এর মান হচ্ছে 6। ঠিক আছে, ভাই এই চ্যাপ্টার কি ফুল পড়াবেন নাকি পুরাটাই পড়াবেন? আমরা কিন্তু এটা ফুলই পড়াবো, ঠিক আছে, এটা আমরা হচ্ছে ফুল পড়াবো, তো অবশ্যই তোমরা হচ্ছে একটু ফুলটা হচ্ছে দেখে নিবা। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলি আসলে এডিশন আসলে খুব বেশি ম্যাটার করে না, ঠিক আছে। এডিশন অত খুব বেশি চেঞ্জ হয় না, আমি দেখলাম যে 22-এর সাথে 23-এর এডিশন খুব একটা চেঞ্জ হয় নাই এখন পর্যন্ত। এই জন্য আসলে নতুন এডিশনটার পরে আমি কিনছি, বাট নতুন এডিশনটা দিয়ে আর আসলে ওইভাবে পড়াচ্ছি না, কারণ 22-এর সাথে 23-এর খুব একটা চেঞ্জ হয় নাই, ঠিক আছে। সো পেজ 2-4টা পেজ এদিক সেদিক হইতে পারে, মানে চেঞ্জ কি হয়েছে আমি তোমারে বলি, কয়েকটা ম্যাথ যুক্ত হয়েছে নতুন, বড় বড় কিছু ম্যাথ, আর হচ্ছে কিছু প্রশ্ন ব্যাংক যুক্ত করছে, প্রশ্ন যুক্ত করছে, দ্যাটস ইট, এর থেকে বেশি কিছু না। সো এই জন্য তোমরা 22-এর যে দাগানো বইটা এটা দিয়ে যদি তোমরা বই পড়ো 23-এ খুব একটা সমস্যা হওয়ার কথা না, সেমটাই হয়ে যাবে। আর পেজ সংখ্যা মিলতেছে না, একটু খুঁজে বের করবা, দেখা যাবে যে যেটা হয়তো এখানে 50 নম্বর পেজে আছে ওটা হয়তো এখানে 56 নম্বর পেজে থাকতে পারে, একটু এদিক সেদিক একটু খুঁজে বের করবা, ঠিক আছে। এই জিনিসগুলো তো নিজেরাই বুঝতে পারতেছো যে কিছু জিনিস থাকে যে যেটা মনে করো যে আসলে নিজেরাই আসলে খুঁজে বের করা যায়, আমাকে বলার থেকে নিজেরাই আসলে খুঁজে বের করা যায়। যে তোমার কাছে ধরো কোনো কারণে এখন 23-এর বই আছে, আবার অনেকের থাকতে পারে আরও পুরাতন বই আছে, সে হয়তো 21-এর বই দিয়ে পড়তেছে, তার সাথেও মিলবে না। তো সেই ক্ষেত্রে কী করবা, কম বেশি কিন্তু এগুলো সবই বইয়ে আছে, জাস্ট একটু 2-4 পাতায় দিক সেদিক খুঁজে বের করো, আচ্ছা এটার সাথে এটা পেয়ে যাবা, ঠিক আছে। একটু কষ্ট করতে হবে লাইফে, কারণ এই যে তুমি যে বইয়ের 2টা পাতা যে তোরা উল্টাইতেছস, এটাই কিন্তু আলটিমেটলি তোদেরই কিন্তু লাভ হচ্ছে,
সব যদি মনে করো আমি তোমাদের একবারে খাওয়ায় দিই, তোমাদেরই কিন্তু লস হবে দিন শেষে। একটা জিনিস মনে করো বইয়ের কোথায় আছে, এটা তুমি মনে করো পাতা উল্টায় যে দেখতেছো, তাও তো তোমার একটু বইটা সম্পর্কে জানা হচ্ছে, বইয়ের এখানে এই টপিক আছে, এই টপিক আছে, এই টপিকটা তো আগে জীবনে দেখি নাই। পাতা উল্টাইতে যে হয়তো খেয়াল করবা যে এই টপিক তো আগে কখনো পড়া হয় নাই, এটা তো বইয়ে আছে নতুন নতুন, ঠিক আছে? বইটা সম্পর্কে কিন্তু জানতে হবে। এই জন্য সেম কারণে দেখবা আমরা কিন্তু ক্লাসে হচ্ছে পড়ানোর পরও আমরা কিন্তু কিছু বাইরে থেকে প্রশ্ন করি, যাতে সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য হইলেও তোমরা কি করো, বইটা খুলো। আমি এটাই চাই যে তোমরা দিন শেষে বইটা খুলো। কারণ আমি সবসময় একটা কথা বলি, মতে মেডিকেল, মতে মেইন বই। মেইন বই না পড়লে মেডিকেলে চান্স পাবা না, যতই তুমি যাই করো না কেন। এই জন্য আমাদের পুরো মেডিকেল অ্যাডমিশনটা কিন্তু আমরা মেইন বই ভিত্তিক প্রিপারেশন নিচ্ছি। আমি কিন্তু চাইলে এগুলো লেকচার নোট দিয়ে পড়াইতে পারতাম, আমার কিন্তু অলরেডি লেকচার নোট আছে, জানোই যে ন্যানোবায়োলজির যে লেকচার নোটগুলো। কিন্তু ন্যানোবায়োলজির লেকচার নোটগুলো হচ্ছে একাডেমিকের জন্য খুবই ভালো, এগুলো একাডেমিকের জন্য সব টপিক কাভার করে খুব সুন্দর করে পড়ানো হয়েছে। কিন্তু ওইগুলো দিয়ে যদি পড়াই তখন একটা সমস্যা হচ্ছে যে মেইন বইয়ের অনেক লাইন তখন বাদ পড়ে যায়, যেটা মেডিকেলের জন্য আবার একটু ঝামেলা হতে পারে। এই জন্য একাডেমিক পড়ানোর স্টাইল হচ্ছে আমাদের দেখবো একরকম, মেডিকেল পড়ানোর স্টাইল কিন্তু আরেক রকম। স্টাইল চেঞ্জ করতে হবে যখন যেটা দরকার, ঠিক আছে? বুঝতে পারতেছো? আর আমরা ইচ্ছা করে যে কঠিন প্রশ্নগুলো দিই, জিনিসটা কি হয়, তুমি যখন মনে করো পরীক্ষায় পারতেছো না, তখন কি হয়, একটা নর্মাল স্টুডেন্ট কি করে, সে নিশ্চয়ই বইটা খুলে, ধরো তোমাকে আমি এখন একটা প্রশ্ন করলাম, যেটা মনে করো হাজারি স্যারের বইয়ের একবারে চিপার মধ্যে একটা প্রশ্ন দিলাম, কথার কথা, যেখানে মনে করো তোমার নর্মালি চোখ যাই না, সেখান থেকে আমি তোমাকে একটা প্রশ্ন দিলাম, তখন তুমি কি করবা, ওই প্রশ্নটার অ্যান্সার খোঁজার জন্য হইলেও আগে তুমি একটু বইটা ঘাটাঘাটি করবা না, বইটা খুলবা, তুমি বইয়ের ওই টপিকটা পড়বা, এই তো তাহলে তোমার পড়া হইলো। আমি তো এটাই চাই যে তুমি যাতে চিপাচুপার থেকেও যাতে পড়ো, এবং আমাদের পরীক্ষাগুলো এই কাজটাই তোমাকে হেল্প করতেছে। এখন কি বুঝতেছো যে কেন আমরা ইচ্ছা করে প্রশ্নগুলো কঠিন করি, যাতে তোমরা কিছু প্রশ্ন ইচ্ছা করি কঠিন করি, যাতে তোমরা এগুলো না পারো, যাতে তোমরা বইটা খুলে নিজেরা যাতে আরেকবার পড়ো, চিপাচুপার থেকে যাতে রিডিং দাও। বুঝছো? সব যদি ধরো এখন আমি সহজ প্রশ্ন করি, যেটা দেখা গেলো যে আমি ক্লাসে নর্মাল যে প্রশ্নগুলো করছি এগুলোই দিলাম, তখন কি হবে, তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে যাবে, শুধু মানে ফলস একটা কনফিডেন্স চলে আসবে যে অনেক সহজ প্রশ্ন করি, ভাইয়ার এখানে না পড়ে তো ডেইলি এক্সাম 30-40-এর মধ্যে হচ্ছে প্রায় ফুল মার্কসে চলে আসে, তোমার কাছে তখন মনে হবে যে মেডিকেল অ্যাডমিশন অনেক সহজ, এবং তখন দেখা যাবে 22-এর মতো একটা ধরা খাবে আর কি পরীক্ষার হলে। যে এই জন্য যাতে যে কোনো সিচুয়েশনের সাথে তুমি খাপ খাওয়ায় নিতে পারো, তোমার যাতে বইয়ের প্রত্যেকটা টপিক সম্পর্কে আইডিয়া থাকে, প্রত্যেকটা চিপা লাইন যাতে তোমার পড়া থাকে, এটার জন্যই আমরা পরীক্ষাগুলো কঠিন করি, ক্লাসে এইভাবে পড়াচ্ছি, কুইজ করতেছি, অনেক সিস্টেম রাখছি তোমাদের জন্য, যাতে তুমি একটু হইলেও ওই টপিকগুলো পড়ো। এই জন্য আমি কিন্তু সবসময় বলি যে পরীক্ষাটা দিবা, তোমার পড়া হোক বা না হোক, পরীক্ষা কখনোই মিস করবা না। পরীক্ষা না দিলে তুমি জানতে পারবা না। তুমি দেখা যাবে যে একটা চ্যাপ্টার তোমাকে যতই পড়তে দেওয়া হোক, দেখা যাবে তুমি কিছু টপিক তুমি বাদ দিয়ে পড়বা, সারা জীবন তুমি এগুলো বাদ দিয়ে পড়ছো, কিন্তু আমাদের পরীক্ষাটা দিলে দেখবা যে সেই টপিকগুলোও তোমাকে এখন পড়তে হচ্ছে। এটাই আমি চাই, এই জন্য পরীক্ষাটা দিবা। কুইজ, ধরো তোমার পড়া হয় নাই, বাট অ্যাটলিস্ট প্রশ্নগুলো শুনবা, অনলাইনে আসবা, 7:30টার সময় অনলাইনে এসে দেখবা যে তোমাদের ভাইয়া আপুরা কী প্রশ্ন করতেছে, বা মাঝে মাঝে তো আমিও প্রশ্ন করি, আমরা কী প্রশ্ন করতেছি কুইজে, দেখবা, অ্যাটলিস্ট প্রশ্নগুলো দেখবা, পরে ওই প্রশ্নগুলো তুমি হচ্ছে খুঁজে বের করো, নিজের থেকে খুঁজে বের করো। আমরা অ্যান্সার বলে দিই, বাট পুরোপুরি আমাদের উপর নির্ভরশীল হইলে কিন্তু সমস্যা। নিজের থেকে তুমি যদি একটা পাতাও যদি বই না উল্টা যদি এই আশায় বসে থাকো যে সব ভাইয়া অ্যান্সার দিবে, এই ধরো কথার কথা আমি আলিম স্যারের বই থেকে একটা প্রশ্ন করছি, হ্যাঁ, তুমি তো নিজেই বুঝতেছো যে এটা আলিম স্যারের বই থেকে ধর আমি বলে দিছি, তাহলে একটু কি তোমার নিজের ইচ্ছা করা উচিত না যে তাহলে একটু আলিম স্যারের বইটা খুলে একটু দেখি আলিম স্যারের বইয়ের কোন জায়গা থেকে ভাইয়া প্রশ্নটা দিছি, একটু পড়ি, এটাই তো তাহলে তোমার পড়া হলো। কারণ সব যদি দিন শেষে আমি বলে দেই, তাহলে পড়াটা কার হচ্ছে, আমার হচ্ছে, আমি চিপা থেকে প্রশ্ন করতেছি, আমিই পড়তেছি, আর তুমি জীবন ওই বই খুলতেছো না, জাস্ট আমার দুইটা প্রশ্ন খালি তুমি অ্যান্সার শুনে গেলা, আচ্ছা এটার অ্যান্সার এটা, ঠিক আছে, কিন্তু একটু ঘাটাইলা না যে আচ্ছা ভাইয়া যেই টপিকটা থেকে একটা প্রশ্ন করছে, তাহলে আলিম স্যারের বই আসছে, তাহলে একটু টপিকটা একটু দেখি, একটু নিজে খুঁজে বের করি, একটু দেখি, বা ভাইয়া যেই প্রশ্নটা করছে হাজারি স্যারের অমুক পেজ থেকে একটু দেখি, মানে আমি কি বুঝাইতে পারছি, একটু নিজেদেরকেও দেখো, এটাই হচ্ছে সবচেয়ে লাভ হবে। কারণ সব ধরো যদি আমি তোমাদেরকে বলি, আমি যদি বলি ধরো বইয়ের সাথে পেজ মিলতেছে না, তুমি যদি একটা দুইটা পেজ যদি উল্টাইতে যাও, যদি তোমাদের কাছে মনে হয় যে না এরা ভাইয়ার সাথে মিলতেছে না, এটা একটু সমস্যা, তাহলে একটু নিজেরা উল্টাও, তাইলে দেখবা যে তোমাদের আলটিমেটলি কি হবে, তোমাদের লাভ হবে। বিশেষ করে এই জিনিসগুলো এখন একটু তিতা শোনাচ্ছে, মনে হচ্ছে যে একটু কেমন জানি ভাইয়া খালি বকাঝকা করে, কিন্তু এটা দিন শেষে তোমাদের ভালোর জন্য বলতেছি। বইটা একটু উল্টাও, বইয়ের পেজ মিলতেছে না, ঠিক আছে, একটু 5-6 পেজ উল্টাও, কষ্ট করো, কিন্তু তাতে করে কি হবে, বইটা পড়া হচ্ছে, তোমার বইটা সম্পর্কে পাতা উল্টানো হচ্ছে, পাতা উল্টাইলেও লাভ হয়, 2টা লাইন পড়া হলেও সেটা তোমার লাভ। অলওয়েজ মাথায় রাখবা, মেডিকেলে যে কোন জায়গা থেকে প্রশ্ন আসে আমরা আসলে কেউই বলতে পারি না। দেখা গেলো তুমি পাতা উল্টাইতে যে 2টা লাইন বেশি পড়ছো, সেখান থেকে একটা প্রশ্ন চলে আসলো, তোমারই কিন্তু লাভ এগুলো, বুঝছো?
এগুলো করতে হবে। আমরা যখন মেডিকেলে চান্স পাইছি আমরা কিন্তু এগুলো করছি। আমাদের সময় কি তোমার মনে হয় না যে টিচার অ্যানালাইসিস করে দিছে দাগানো বইগুলো কিন্তু আমাদের সময়ও ছিল। এই যে দাগানো বইগুলো, হ্যাঁ, এগুলো আমাদের সময় কিন্তু কোচিং থেকে বই দাগায় দিত। তারপরও কি হয়েছে, কোচিং থেকে যেই বই দাগায় দিছে আমি কিন্তু শুধু সেই টপিকগুলো পড়ি নাই, আমি নিজে কিন্তু তার বেশি পড়ে গেছি, আরও এক্সট্রা পড়ছি, অনেক কিছু আশেপাশে থেকে পড়ছি, নিজে ঘাটাঘাটি করছি প্রশ্ন ব্যাংক নিয়ে। এই নিজে ঘাটাঘাটি করছি, ঘাটছি দেখেই আল্লাহর মতো হচ্ছে রেজাল্টটা ভালো হয়েছে। এখন আমি যদি পুরোপুরি ভাইয়ারা যা বলতেছে এটাই যদি নির্ভরশীল থাকতাম তাহলে হয়তো একটু রেজাল্ট আর একটু খারাপ হইতো, বুঝছো? এই জন্য আমাদের কথার পাশাপাশি নিজেও একটু ঘাটাঘাটি করবা, বইটা পড়বা, কারণ দিন শেষে চান্সটা তোমার। একটা জায়গায় তুমি পড়তে চাও, সেই সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই, বই নিয়ে ঘাটাঘাটি নাই। আমি অনেক স্টুডেন্ট দেখি ওর প্রশ্ন ব্যাংক সম্পর্কে কোনো ধারণাই নাই। ধরো আমি যে ক্লাসে বলে দিই এটা এই বছর আসছে এই বছর আসছে, এটা তো আমরা বলে দিই ক্লাসে, ঠিক আছে, তারপরও নিজেরাও তো একটু আগ্রহ থাকা উচিত যে দেখি তো এই চ্যাপ্টার থেকে গত 10 বছরে কোন প্রশ্নগুলো আসছে। এইটুকু তো আগ্রহ যদি কারো না থাকে যে তাহলে সে কেন তাহলে মেডিকেলে পড়তে চায়, তাই না? তোমার একটা স্বপ্ন, সারা জীবন তুমি স্বপ্ন দেখছো সাদা অ্যাপ্রন পরা মেডিকেলে পড়বা বা ডাক্তার হবা, বাট তুমি সেই ডাক্তার হওয়ার যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটায় গত 10 বছরে কি প্রশ্ন আসছে তোমার নিজের একবার ইচ্ছা হয় নাই সেটা বের করা। তোমার কাছে হয়তো বা প্রশ্ন ব্যাংক আছে, তারপরে একবারও তুমি হয়তো এটা খুলোই নাই, মানে ইচ্ছাই হয় নাই তোমার ওটা দেখার। তাইলে তো আমার কাছে মনে হয় তাহলে তোমার কি আগ্রহ আছে? একটা জিনিস সম্পর্কে আগ্রহ থাকলে তো তুমি নিজে ভালো মতো ঘাটতা। যেমন আমার হচ্ছে মেডিকেলে পড়ার একটা আগ্রহ ছিল, সেই আগ্রহটার কারণে আমি হচ্ছে তোমার ধরো আমি যখন ক্লাস 8-এ পড়তাম, একটা এক্সাম্পল বলি শুনো, আমি তোমাদেরকে কিন্তু কখনোই বকাঝকা করি না, কেউ ভাইবো না যে ভাইয়া বকাঝকা করতেছে। আমার হচ্ছে তোমাদের কয়েকটা কমেন্ট করে হঠাৎ করে কিছু কথা মনে হয়, যেটা মনে হয় যে একটু 5 মিনিট সময় নষ্ট হলেও বলা দরকার, যাতে করে তোমাদের উপকার হয়। এটাই কিন্তু গাইডলাইন, দিন শেষে কিন্তু এটাই তোমাদের যে একটা গাইড করা। পড়ানো তো সবসময় পড়াই, কিন্তু একটু 5 মিনিট মাঝে মাঝে এই কথাগুলো শুনবা, কারণ তাইলে দেখবা যে তোমাদের অনেকে এই ভুলগুলা করতেছো, এই ভুলগুলা সংশোধন করতে পারবা। সো আমি যখন ক্লাস 8-এ পড়তাম, আমার বোন তখন হচ্ছে মেডিকেল পরীক্ষা দেয়, আমার বড় বোন, হ্যাঁ। তো আমি আমার বড় বোনের যে গাইড ছিল, ঠিক আছে, কোচিং থেকে যে গাইডগুলো দিছে প্রশ্ন ব্যাংক, আমি না ক্লাস 8-এ থাকতেই সেই প্রশ্ন ব্যাংকগুলো নিয়ে ঘাটাঘাটি করতাম। আমার কাছে খুব আগ্রহ ছিল যে দেখি তো মেডিকেল অ্যাডমিশনে কী এমন প্রশ্ন করে, আমি একটু ঘাটাঘাটি করতাম। আমি 8-এর থেকেই ঘাটাঘাটি শুরু করছি, মানে ক্লাস 8-এ আমার বড় বোনের প্রশ্ন ব্যাংক ছিল, আমি সেটাই ঘাটাঘাটি করে দেখি কি যে মেডিকেলে 100টা প্রশ্নের মধ্যে 8-10টা প্রশ্ন আমি তখনই পারি। কেমন তখন পারি যে জিকে 2-3টা প্রশ্ন আসতো, মুক্তিযুদ্ধ থেকে 2-1টা প্রশ্ন আসতো, ইংলিশ 2-3টা আসতো, এগুলো তো পারতাম, এগুলো তো 8-9-এর বেসিকই আসলে। দেখতাম যে ইংলিশ জিকে 2-3টা পারতেছি, আবার বায়োলজিও মাঝে মাঝে দেখতাম যে 2-1টা পেরে যাচ্ছে হঠাৎ করে, কারণ কিছু অনেক সহজ প্রশ্ন আসতো, ঠিক আছে, যে যেমন নিচের কোনটা হচ্ছে অকোষীয়, ভাইরাস হচ্ছে অকোষীয়, এগুলো 8-এর বইও ছিল, 7-8-এর বই ছিল এগুলো, তো এরকম কিছু কিছু পাইরে যেতাম। তো আমি এগুলো 8 থেকেই ঘাটাঘাটি করতেছিলাম। তো পরবর্তীতে যখন আমার বোন পরীক্ষা দেওয়ার পরে, যখন অ্যাডমিশন সিজন শেষ হয়ে গেছে, গাইডগুলো কিন্তু আমি রেখে দিছি, ওই গাইডগুলো দিয়েই কিন্তু আমি 9-10-এ একটু ঘাটাঘাটি করছি। কলেজের প্রথম থেকে কিন্তু আরও ভালো মতো তখন ঘাটাঘাটি শুরু করছি, কারণ এখন তো কলেজে উঠে গেছি। একটা করে চ্যাপ্টার পড়তাম, ওই চ্যাপ্টারগুলো আমি প্রশ্ন ব্যাংক দেখতাম, তারপরে মেডিকেল প্রশ্ন ব্যাংক তো দেখতামই। আমার বোন হচ্ছে 2 জায়গায় কোচিং করছে, বুঝছো, মেডিকেলের কোচিং করছে আবার ইঞ্জিনিয়ারিংয়ের কোচিংও করছে, তো তার কাছে 2টা প্রশ্ন ব্যাংকে ছিল। তো আমি একটা চ্যাপ্টার শেষ করতাম, মেডিকেলের প্রশ্ন ব্যাংক ঘাটতাম, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক ঘাটতাম, সেই কলেজের ফার্স্ট ইয়ার থেকে। আচ্ছা, এখন বলতে পারো এই কথাগুলো কিন্তু আমাকে কোনো টিচার বলে নাই, কোনো ভাইয়া কিন্তু আমারে বলে নাই ফার্স্ট ইয়ারে যেগুলো ঘাটাঘাটি করো, কিন্তু আমি কেন বলতেছি, কারণ আমার আগ্রহ ছিল যে একটা ভালো জায়গায় চান্স পাইতে হবে, বুয়েটে পড়তে হবে, অথবা ঢাকা মেডিকেলে পড়তে হবে, অথবা ডিউতে পড়তে হবে, এরকম একটা ইচ্ছা ছিল আমার মধ্যে অনেক ছোটবেলা থেকেই, বা ছোটবেলা বলতে কি জ্ঞান হওয়ার পর থেকেই দেখতাম যে, কারণ আমার ফ্যামিলি হচ্ছে একটা মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্তই বলা যায়। আসলে আমি নিজেই বুঝতাম যে আমার ফ্যামিলির পক্ষে আসলে আমার যে প্রাইভেটে পড়াবে ওই সামর্থ্য আমার ফ্যামিলির নাই আসলে। তো আমি তখন থেকে আমার খুব একটা আগ্রহ বা একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে পড়াশোনা যদি চালা যাইতে হয় অবশ্যই আমার চান্স পাইতে হবে, আমি চান্স না পেলে আমার পড়াশোনা অফ হয়ে যেতে পারে। এই যে একটা আগ্রহ থেকে যে পড়া, আমি কিন্তু নিজের থেকে ঘাটাঘাটি করছি। দেখো ক্লাস 8-এ আমার কেউ কিন্তু বলে নাই, আমি আমার আপুর প্রশ্ন ব্যাংক নিজে মাঝে মাঝে ঘাটাঘাটি করতাম, খুলতাম, আমার ভালোই লাগতো সলভ করতে। 9-10-এ ঘাটতাম, ইন্টারমিডিয়েটে থাকার সময় হচ্ছে প্রশ্ন ব্যাংক বের করতাম। 8-9-10-এ তো আসলে এভাবে ঘাটাঘাটি করি নাই, আসলে জাস্ট ছিল হালকা পাতলা 2-3 দিন বের করছি। কিন্তু কলেজের একবারে প্রথম থেকে একটা করে চ্যাপ্টার পড়তাম, প্রশ্ন ব্যাংকটা একটু দেখতাম, দেখি এই চ্যাপ্টার থেকে গত 10 বছরে কী প্রশ্ন আসছে, দেখি এই চ্যাপ্টার থেকে গত 10 বছরে ইঞ্জিনিয়ারিংয়ে কী কী প্রশ্ন আসছে, ঘাটাঘাটি করতাম। একটা করে ম্যাথ প্র্যাকটিস করতাম, বায়োলজি প্র্যাকটিস করতাম, ফিজিক্স প্র্যাকটিস করতাম, কেমিস্ট্রি প্র্যাকটিস করতাম, ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন ব্যাংক দেখতাম, মেডিকেলের প্রশ্ন ব্যাংক দেখতাম, সবই দেখতাম। এবং এগুলো প্রথম থেকে করে আসছি দেখে আল্লাহর রহমতে আমি বলছিলাম তোমাদেরকে যে আমি কিন্তু হচ্ছে শুধু যে মেডিকেলে চান্স পাইছে তা কিন্তু না, আমি কিন্তু আল্লাহর রহমতে হচ্ছে সবগুলাতে, ইঞ্জিনিয়ারিংয়ে হয়েছে, আমার ভার্সিটিতে হয়েছে, মেডিকেলে হয়েছে, সবগুলাতে কিন্তু হয়েছে, এবং প্রথম দিকেই কিন্তু হয়েছে আল্লাহর রহমতে, টপ 100-র মধ্যেই ছিলাম সবগুলাতেই। তো এটার একটা কারণও হচ্ছে যে আগ্রহ ছিল, নিজের থেকে একটা আকাঙ্ক্ষা ছিল,
তীব্র একটা ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছাটাও কিন্তু থাকতে হবে যে সব আমরা অনেক তোমাদের জন্য অনেক কিছু আমরা করতেছি, অনেক পরিশ্রম করতেছি, এটা সত্যি কথা। তারপরও একটু নিজেদের থেকে আগ্রহ করে একটু প্রশ্ন ব্যাংক ঘাটতে হবে। আমি যদি তোমাদেরকে 5 ঘন্টা পড়তে বলি বা 6 ঘন্টা পড়তে বলি, নিজেদের আগ্রহ থেকে 8 ঘন্টা পড়তে হবে, যে ভাইয়া 6 ঘন্টা বলছে আমি আরও 2 ঘন্টা বেশি পড়বো। এটাই হচ্ছে আগ্রহ, মানে এটাই প্রমাণ করে যে তোমার এই জিনিসটা পাওয়ার জন্য একটা তীব্র আকাঙ্ক্ষা আছে এবং তুমি তার জন্য যে কোনো পরিশ্রম করতে রাজি। এইগুলো করতে পারলে না আমি তোমার মধ্যে বিশ্বাস করবো যে না, এই ছেলেটা বা এই মেয়েটা ইনশাল্লাহ ভালো করবে। আর সেই জায়গায় যদি আমি দেখি যে পরীক্ষাই দিচ্ছে না, আমার ক্লাসই করতেছে না রেগুলার ঠিক মতো, কিছুই করতেছে না, বই ঘাটাঘাটি করতেছে না, পরীক্ষার প্রশ্ন দেখা গেছে যে একটু কঠিন করলেই সে এটা নিয়ে কান্নাকাটি শুরু করে দিছে, অথচ সেইটা যে বই ঘাটাঘাটি করে যে একটু সলভ করবে এটা না করে সে কান্নাকাটি শুরু করতেছে, অনেক কঠিন প্রশ্ন করতেছে ভাইয়া, তাইলে কেমনে হবে বলো? এত সহজ হলে কি হয়? একটু তো সাহস করতে হবে। লাইফ একটু একটা স্বপ্ন দেখছো কষ্ট করে, স্বপ্নটা বাস্তবায়নের জন্য পড়তে হবে না, কষ্ট করতে হবে। হ্যাঁ, ওকে। তো এটা আমি আমার একটা জাস্ট স্টোরি বললাম আর কি। তাহলে এখন আসো, লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুন্ড সিরিজ, হামফ্রি সিরিজ, তাহলে এই 6টা হচ্ছে সিরিজ আছে। তাহলে এই 6টা সিরিজের মধ্যে এখন এখানে একটু বেসিক বলতে কি, এটা একটু তোমাদেরকে হেল্প করবে। দেখো, লাইম্যান সিরিজে অতিবেগুনি অঞ্চলে হচ্ছে আলোক রশ্মি উৎপন্ন হয়। আর বামার সিরিজটা আমরা সবাই জানি, বামার সিরিজটা এমনিতে আমাদের মুখস্থ যে বামার সিরিজে হচ্ছে দৃশ্যমান আলো পাওয়া যায়। আর বাকি 4টায় হচ্ছে তোমার অবলোহিত অঞ্চল পাওয়া যায়। আচ্ছা, কেন পাওয়া যায় বুঝছো? আর আচ্ছা, আরেকটু বলি, তোমরা অনেক সময় হয়তো বিরক্ত হইতে পারো যে ভাইয়া ক্লাসে একবার কথা বলা শুরু করলে অনেক কিছু বলে। এটা বিরক্ত হওয়ার কিছু না, বুঝছো? কেউ এটা মন খারাপ করো না, কাউকে বকাঝকা করতেছি না, আমি তোমাদেরকে একটা বড় ভাই হিসেবে গাইড করতেছি। তোরা হচ্ছে সবাই হচ্ছে আমার ছোট ভাই বোনের মতো, আমার স্টুডেন্ট ছোট ভাই বোনের মতো, এই জন্য কেউ মন খারাপ করার কিছু নাই। যেমন আজকে ক্লাসের প্রথমে ওই যে ফয়সাল বলছিল যে একটু লেট হয়ে যাচ্ছে, আমি তোরা কি বললাম, আমি মজা করে বলছি যে আরে বেটা 10-15 মিনিট দিয়ে কি করবি, 10-15 মিনিট রিল্যাক্স কর, লাইফে এত দৌড়ানোর দরকার নাই। 3টা মানে ওই 3টা 10-15 এটা ধরে রাখবা সবসময়, ঠিক আছে? এত ঘড়ি ধরে টাইম করে চলা আসলে কারো পক্ষে পসিবল না, আমিও পারি না, আমার কাছে মনে হয় এটা আমরা কেউই পারি না যে একবারে ঘড়ি ধরে টাইম ধরে চলতে হবে। একটু রিল্যাক্স কর, লাইফে 10 মিনিট এদিক সেদিক হইতেই পারে। এটা তো আর পরীক্ষার হল না যে 10 মিনিট পরে পরীক্ষা শুরু হচ্ছে, তাই না? সবসময় এগুলো বলি। প্লাস এই যে গাইডলাইনগুলো দিই, এটা একটু মাথায় রাখবা, কারণ এগুলোই কিন্তু গাইডলাইন। পড়ানো তো সব জায়গাতেই পড়াবে, সব কোচিংয়ে যাও সেখানেও কম বেশি পড়াবে, অনেক কিছু বাদ দিবে, কিন্তু আমাদের এখানে বিশেষত্ব হচ্ছে এইটাই যে তুমি রেগুলার গাইডলাইন পাচ্ছ, ডিটেলসে ক্লাস করতে পারতেছো, পরীক্ষা দিচ্ছ। এবং শুধু আমি একা গাইডলাইন দিচ্ছি না, তোমাদের জাদিদ ভাইয়া গাইডলাইন দিচ্ছে, তারপরে তোমাদের অবনী আপু আছে, ইশিকা আপু আছে, তোমাদের হচ্ছে ভাইয়া আছে, শিপন ভাইয়া আছে, এরা গাইডলাইন দিচ্ছে, এদের কথাগুলো শুনো, ওরা কেমনে পরিশ্রম করছে। বিশেষ করে অবনী, ইশিকা বা শিপনের কাছ থেকে একটু বেশি বেশি শুনবা, কারণ ওরা হচ্ছে এই বছর চান্স পাইছে, জাস্ট তোমাদের এই যে 1 মাস হইলো চান্স পাইছে। তাহলে ওদের কিন্তু ওরা আর তোমরা কিন্তু প্রায় সেম, মানে ওরাও সেম সিচুয়েশন ফেস করছে, জাস্ট কয়েকদিন আগে সেম সিচুয়েশন ফেস করে আসছে। তাহলে ওরা কিভাবে এগুলোকে পার করছে, চ্যালেঞ্জগুলোকে কিভাবে জয় করছে, একটু ওদের কাহিনীগুলো শুনবা, এগুলাই দেখবা তোমাকে ইন্সপায়ার করবে, মোটিভেট করবে। এটার সাথে তুমি নিজেকে তখন তুলনা করবা যে রাহাত ভাইয়া এইভাবে পড়তো, তাহলে ভাইয়ের সাথে যদি নিজেকে কম্পেয়ার করি তাহলে তো আমি তো এগুলো কিছুই করতেছি না। তার মানে কি করতে হবে? আমাকে পড়াশোনার স্পিড বাড়াইতে হবে, আরও সিরিয়াস হইতে হবে, আরও পড়তে হবে। এটা তো একটা ব্যাপার, তাই না? যে এগুলো তো নিজেই বুঝতেছো যে ভাইয়া এইগুলো করে ঢাকা মেডিকেলে চান্স পাইছে, তাহলে আমারও যদি ঢাকা মেডিকেলে চান্স পাইতে হয় তাহলে আমারও এগুলো একটু করতে হবে, পড়তে হবে, বুঝছো? এগুলো জাস্ট ইন্সপিরেশনের জন্য, প্লাস হচ্ছে তোমাদেরকে গাইড করা, যে গাইডলাইন করা, রেগুলার একটা মানে রিমাইন্ডার দেওয়া যে পড়তে হবে, রিমাইন্ডার দেওয়া। এই জিনিসগুলো একটু মাথায় রাখো। তাহলে প্রশ্ন ব্যাংকগুলো কিন্তু অবশ্যই পড়বা, নিজেরা একটু বের করবা, ঠিক আছে? কারণ আমি তো বললাম যে সব কথা আমি তোমাদেরকে বলতে পারবো না, হয়তো দেখা যাবে আমি সব কিছু এত কিছু পড়াইতে যে, এত গাইডলাইন দিতে যে 2-1টা কথা হয়তো আমার মাথায় নাই, আসলে আমি ভুলে যাইতেই পারি। তো নিজেদের বুদ্ধি করেও কিছু জিনিস বের করতে হবে, বুঝছো? যেমন প্রশ্ন ব্যাংক ঘাটাঘাটি করা, এটা আমাকে কোনো টিচার বলে নাই, কিন্তু আমি নিজের থেকে ফার্স্ট ইয়ার থেকে করতাম, কারণ আমার কাছে প্রশ্ন ব্যাংক ছিল, আমি এগুলো ঘাটাঘাটি করতাম। এখন অনেকেই আছে, অনেকের কাছে প্রশ্ন ব্যাংক আছে, থাকার পরে অনেকে বের করে না। আমি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করে আমি প্রশ্ন ব্যাংক ঘাটাঘাটি করতাম, মেডিকেলের হচ্ছে প্রশ্ন ব্যাংক ঘাটতাম, ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন ব্যাংক ঘাটতাম, সলভ করতাম। আমি তোমাদেরকে বলছিলাম না, কোন ক্লাসে যেন বলছিলাম, নাকি এটা ফ্রি ক্লাসে বলছিলাম, যে আমি ফার্স্ট ইয়ার থেকে কেতাবউদ্দিন স্যারের বইয়ের ম্যাথ করতাম, কলেজের ফার্স্ট ইয়ার থেকে কেতাব স্যারের বই, আমি ফার্স্টে এসুল আহমেদ স্যারের বইয়ের ম্যাথ করতাম। পরে দেখলাম যে আমাকে একটা বড় ভাই বলছিল যে কেতাবউদ্দিন স্যারের বইয়ের ম্যাথ করলে নাকি বুয়েটে চান্স পাওয়াটা ইজি হয়। তো এরপর থেকে আমি কেতাবউদ্দিন স্যারের ম্যাথ করা শুরু করছি, মানে ফার্স্ট ইয়ার থেকে। তোমরা দেখবা কেতাবউদ্দিন স্যারের বইয়ে কিন্তু ম্যাথ হচ্ছে অনেক বেশি,
এসু আহমদ স্যারের বইয়ের তুলনায় কেতাবউদ্দিন স্যারের বইয়ের ম্যাথ কিন্তু বেশি, বাট বইটা ভালো। আমার কাছে খুব পছন্দের একটা বই ছিল। কেতাবউদ্দিন স্যারের বইটা খুব চমৎকার গুছানো, তার সলভ বইটাও খুব সুন্দর। মানে আমার কাছে এসু আহমদ স্যারের বইয়ের থেকে কেতাবউদ্দিন স্যারের বইটা অনেক বেশি পছন্দ হয়েছে, কারণ স্টাইলগুলো, লেখার স্টাইল, থিওরি স্টাইলগুলো খুব সুন্দর ছিল। যাই হোক, এটা আমি কিন্তু ফার্স্ট ইয়ার থেকেই সলভ করতাম। অথচ আমাদের কলেজে কেতাবউদ্দিন স্যারকে ফলো করতো, মানে আমাদের নটরডেমেও কিন্তু কেতাবউদ্দিন স্যারের বই থেকে ম্যাথ ফলো করতো। তাহলে আমাদের কলেজে আমাদের কলেজে এসু আহমদ স্যারের বই ম্যাথ ফলো করতো। তাহলে দেখো, আমাদের কলেজে এটা ফলো করতো, তারপরেও দেখো আমি নিজের থেকেই হচ্ছে এক্সট্রা কেতাবউদ্দিন স্যারের বইয়ের ম্যাথ করতাম। কারণ আমি দেখলাম যে কেতাবউদ্দিন স্যারের বইয়ে যেই ম্যাথ আছে, মানে এসু আহমদ স্যারের বইয়ে যেই ম্যাথ আছে, এই সব হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বইয়ে আছে। কিন্তু কেতাবউদ্দিন স্যারের বইয়ে এমন কিছু ম্যাথ আছে যেটা এসু আহমদ স্যারের বই আসলে নাই। তো এই জন্য আমি কেতাবউদ্দিন স্যারের বই করতাম, অথচ আমাদের কলেজে করাইতে এসু আহমদ স্যারের বই। তাহলে এই যে এই জিনিসগুলা আমাকে কেউ ওইভাবে আসলে বলে নাই, জাস্ট একটা ভাই বলছিল যে ওইটা করলে নাকি বুয়েটে আগায় থাকা যায়, দ্যাটস ইট। বাকিটা আমি নিজে করছি, পুরা 1-1.5 বছর নিজে নিজে পড়ছি, নিজে চেষ্টা করছি। এই যে এইটাই হচ্ছে আগ্রহ, এই আগ্রহটা থাকতে হবে আসলে ভালো কিছু করার জন্য লাইফে, বুঝছো? যে এটা শুধু পড়াশোনা না, এই মোটিভেশনটাকে তুমি লাইফের যে কোনো সেক্টরে নিতে পারো। তুমি যে সেক্টরেই ভালো করতে চাও, এই আগ্রহ, এই পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে, করতে হবে, তাহলে তুমি ভালো করতে পারবা। যেমন এই যে তোমাদের আমি ক্লাস নিচ্ছি, আমাদের দেখবো যে অনলাইন যে প্ল্যাটফর্মটা কিন্তু আল্লাহর রহমতে আস্তে আস্তে বড় হচ্ছে। এখন ধরো আমি যদি ক্লাস নেওয়া ছেড়ে দিই, ধরো 6 মাস কোনো ক্লাস নিলাম না, তোমাদের কোর্সে মনে করো ভর্তি করা হচ্ছে, ক্লাস নিলাম না, মাসের পর মাস তোমাদের বসায় রাখলাম, যে বললাম যে আমি কয়েক মাস ক্লাস নিব না, তাহলে কি আমাদের প্ল্যাটফর্ম কি থাকবে না? এই যে এখন একটু ভালো চলতেছে, দেখবা এরপরে আর কেউ ভর্তি হবে না, বুঝতেছো? তার মানে এই যে প্রত্যেকটা জিনিস, রেগুলারিটি, পরিশ্রম, এগুলো দিয়ে আসলে লাইফে কিছু করতে হয়। যেটা আমাদের, এটা হোক সেটা আমাদের এডুকেশনাল প্ল্যাটফর্ম, হোক সেটা পড়াশোনা, হোক সেটা অন্য কিছু, রেগুলারিটি এবং পরিশ্রম করতে হয়। ঠিক আছে, আজান দিচ্ছে, আমরা একটু আজানের পরে কন্টিনিউ করি। হ্যাঁ, 1 মিনিটের ব্রেক নিচ্ছি। ওকে, ওকে, ঠিক আছে। এখন দেখো, বামার সিরিজে হচ্ছে দৃশ্যমান আলো পাওয়া যায়, এটা আমরা সবাই জানি। তাহলে এবার আসো লাইম্যান সিরিজে কি পাওয়া যায় একটু দেখি। তাহলে লাইম্যান সিরিজে হচ্ছে দেখো অতিবেগুনি রশ্মি পাওয়া যায়, আর বাকি সবগুলোতে হচ্ছে তোমার অবলোহিত রশ্মি পাওয়া যায়। এটা আমরা একটু বেসিক দিয়ে বুঝি, বেসিক ক্লিয়ার থাকলে পারবা। দেখো আমি একটু বুঝাই। দেখো বামার সিরিজে কি হয়, দেখো তুমি নিজেই এখন বুঝতে পারবা। বামার সিরিজে ইলেকট্রন কি করে, আমি একটা এক্সাম্পল ধরি। বামার সিরিজে কি হয়, ধরো এটা হচ্ছে 4 নম্বর কক্ষপথ। তাহলে বামার সিরিজে কি হচ্ছে, 4 নম্বর কক্ষপথ থেকে সেই 2 নম্বর কক্ষপথে নামতেছে। আচ্ছা, এই ক্ষেত্রে আলোক বর্ণালী কেমনে তৈরি হয় বলো তো? আলোক বর্ণালী তৈরি হয় এইভাবে যে, ধরো 4 নম্বর কক্ষপথ, আমরা তো জানি নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় কক্ষপথের শক্তি হচ্ছে তত বেশি থাকে।
তাহলে ধরে নাও 4 নম্বর কক্ষপথের শক্তি হচ্ছে মনে করো তোমার 200 জুল। তার মানে 4 নম্বর কক্ষপথে কোনো একটি ইলেকট্রন যদি থাকতে চায় তাকে 200 জুল শক্তি নিয়ে থাকতে হবে। আর 2 নম্বর কক্ষপথের শক্তি কি অবশ্যই কম হবে, কারণ আমরা জানি নিউক্লিয়াসের যত কাছে থাকবে কক্ষপথগুলা সেই কক্ষপথে ইলেকট্রনের শক্তি তত কম হবে। তাহলে 2 নম্বর কক্ষপথে ইলেকট্রনের শক্তি মনে করো 80 জুল ধরে নাও। তাহলে 4 নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো যখন 2 নম্বর কক্ষপথে নামে, তার মানে সে 200 জুল থেকে যখন 80 জুলে নামে, তখন বলো তো ইলেকট্রনটা কতটুকু শক্তি বর্জন করে বা কতটুকু শক্তি ছেড়ে দেয়? 120 জুল শক্তি ছেড়ে দেয়, তাই না? যে 200 থেকে 80 মাইনাস করেন ভাইয়া, তার মানে সে 4 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে নামার সময় 120 জুল শক্তি ছেড়ে দেয় ধরে নাও। তাহলে এই যে 120 জুল শক্তি ছেড়ে দিচ্ছে, এই ছেড়ে দেওয়া শক্তিটাই কিসে কনভার্ট হয়? আলোক বর্ণালীতে কনভার্ট হয়। তাহলে এই যে 120 জুল শক্তি যে সে ছেড়ে দিচ্ছে, এটাই আলটিমেটলি আলোক রশ্মিতে কনভার্ট হয়। তাহলে বুঝতে পারছো? তাহলে এই বেসিকটা যদি বুঝো, তাহলে এখন তুমি একটা জিনিস হচ্ছে ফিল করতে পারবা। একটা জিনিস তুমি এখন ফিল করতে পারবা, খুব সহজ। সেই জিনিসটা কি দেখো, সেই জিনিসটা হচ্ছে ধরো এই সেম ইলেকট্রনটা ধরো এখন 4 নম্বর থেকে 2-এ না নেমে ধরো 4 নম্বর থেকে 1-এ নামতেছে। বলো 4 থেকে 1-এ নামলে সেটা কি সিরিজ? লাইম্যান সিরিজ। এখন আমরা তো এইটুকু জানি 4 থেকে 2-এ নামলে সেটা হচ্ছে বামার সিরিজ। ওকে ফাইন। এখন সেই সেম ইলেকট্রনটা যদি এখন 4 থেকে 1-এ নামে তাহলে সেটা লাইম্যান সিরিজ হয়। তাহলে এখন আমরা বলো তো 4 থেকে 2-এ নামলে সে যেই পরিমাণ শক্তি ছেড়ে দিবে, 4 থেকে সে যদি 1-এ যে নামে সে কি আরও বেশি শক্তি ছাড়বে না? কারণ 2 নম্বরের শক্তি মনে করো 80 জুল, আর 1 নম্বরের শক্তি তো আরও কম হবে, কারণ 1 নম্বর কক্ষপথটা হচ্ছে নিউক্লিয়াসের সবচেয়ে কাছের কক্ষপথ। ধরে নাও 1 নম্বর কক্ষপথের শক্তি হচ্ছে তোমার 50 জুল। 1 নম্বর কক্ষপথের শক্তি হচ্ছে 50 জুল। তাহলে সে যখন 4 থেকে 1-এ নামবে, তার মানে সে তখন কতটুকু শক্তি ছেড়ে দিবে? 150 জুল। তাহলে সেই 150 জুলই কি হবে? বর্ণালীতে কনভার্ট হবে। এখন দেখো 4 থেকে 2-এ নামলে সে যদি বামার সিরিজে আলোক বর্ণালী তৈরি করে, তাহলে 4 থেকে 1-এ নামলে সে কিন্তু আরও বেশি শক্তি ছেড়ে দিচ্ছে, ফলে সেখানে আরও শক্তিশালী কি হচ্ছে? বর্ণালী উৎপন্ন হচ্ছে। তাহলে বলো বামার সিরিজে যদি দৃশ্যমান হয়, তাহলে দৃশ্যমানের থেকে শক্তিশালী বর্ণালী কোনটা? অতিবেগুনী রশ্মি। এই জন্য লাইম্যান সিরিজে সবসময় অতিবেগুনী রশ্মি পাওয়া যায়। এবার বুঝতে পারছো? আমি আবার বলি, নিউক্লিয়াসের সবচেয়ে কাছের কক্ষপথের শক্তি সবচেয়ে কম, যত দূরে যাবা শক্তি বাড়তে থাকবে। ধরে নাও 4 নম্বর কক্ষপথে ইলেকট্রনের শক্তি হচ্ছে 200, 2 নম্বরে হচ্ছে 80। তাহলে সে যখন 4 থেকে 2-এ আসে, 200 থেকে 80-এর মধ্যে আসে, তার মানে সে 120 জুল শক্তি ছেড়ে দেয়। এই ছেড়ে দেওয়ার শক্তিটাই আলোক রশ্মিতে কনভার্ট হচ্ছে। তো বামার সিরিজের ক্ষেত্রে এই 120 জুলটা দৃশ্যমান আলোতে কনভার্ট হচ্ছে। এখন ধরো সেই সেম ইলেকট্রনটা যদি লাইম্যান সিরিজে আসতো, তাহলে 4 থেকে সে 1-এ আসতো, তাহলে 1 নম্বর কক্ষপথের শক্তি ধরে নাও 50 জুল। তাহলে সে 4 থেকে 1-এ আসলে সে ছেড়ে দিত 150 জুল। তাহলে সেই 150 জুল শক্তিটাই এখন হচ্ছে বর্ণালীতে কনভার্ট হইতো। তাহলে এখন বলো 4 থেকে ইলেকট্রন 2-এ আসলে তাহলে যেই বর্ণালী তৈরি হয় তার তুলনায় 4 থেকে 1-এ আসলে আরও শক্তিশালী বর্ণালী তৈরি হয় না? তাহলে 4 থেকে 2-এ আসলে যেই বর্ণালী তৈরি হয় তার তুলনায় 4 থেকে 1-এ আসলে কিন্তু আরও শক্তিশালী বর্ণালী তৈরি হয়। তার মানে লাইম্যান সিরিজের ক্ষেত্রে বামার সিরিজের তুলনায় শক্তিশালী বর্ণালী তৈরি হয়। তো বামার সিরিজে দৃশ্যমান আলো, তাহলে লাইম্যান সিরিজে কি হবে? দৃশ্যমানের থেকে শক্তিশালী কোনটা? অতিবেগুনী রশ্মি। দ্যাট মিনস এই লাইম্যান সিরিজে এই কারণে অতিবেগুনী রশ্মি বা আলট্রাভায়োলেট রশ্মি পাওয়া যাবে। তাহলে এবার বুঝছো? এটা হচ্ছে বেসিক, এটাই হচ্ছে বেসিক। ঠিক আছে? এই জন্য লাইম্যান সিরিজে অতিবেগুনী রশ্মি। আর নিচের সবগুলো অবলোহিত রশ্মি কেন? তুমি এখন সেটাই বুঝতে পারতেছো। নিচের সবগুলো অবলোহিত রশ্মি। ধরো প্যাস্টেন সিরিজের কথা চিন্তা করো, তাহলে প্যাস্টেন সিরিজে কি হবে? ইলেকট্রনগুলো উপরের কক্ষপথ থেকে ধরো 4 থেকে 3-এ নামতেছে, 4 থেকে 3-এ নামলে হচ্ছে প্যাস্টেন সিরিজ। এখন তুমি বুঝতে পারতেছো যে 4 থেকে 2-এ নামলে যেই পরিমাণ বর্ণালী তৈরি হয়, 4 থেকে 3-এ নামলে তার থেকে হচ্ছে কম শক্তিশালী বর্ণালী তৈরি হয়। অলরেডি বুঝতেছো, সেইমভাবে বলা যায়। তাহলে 4 থেকে 3-এ নামলে যদি কম শক্তিশালী বর্ণালী তৈরি হয়, তাহলে দৃশ্যমানের থেকে কম শক্তিশালী কোনটা? অবলোহিত রশ্মি। এই জন্য 3-এ নামলে অবলোহিত রশ্মি পাওয়া যায় প্যাস্টেনে, এবং বাকি সবগুলাই সেমভাবেই অবলোহিত রশ্মি পাওয়া যায়। তাহলে এবার বুঝতে পারতো যে এইগুলো হচ্ছে বেসিক আর কি। ওকে, তাহলে এরা মনে থাকবে। এখন আসো, তাহলে এগুলো আমরা পারবো। তাহলে এই বেসিকগুলোই আমাদের মেডিকেলে লাগবে, এখান থেকে আর কিছু লাগবে না। জাল টাকা জাল পাসপোর্ট শনাক্ত করানো হচ্ছে ইউভি রশ্মির ব্যবহার। আচ্ছা, জাল টাকা জাল পাসপোর্ট শনাক্ত করানো হচ্ছে ইউভি রশ্মি বা আলট্রাভায়োলেট রশ্মি ইউজ করা হয়। তাহলে দেখো
আমরা এগুলো আগেই পড়ে আসছি যে ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। তাহলে আলট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। তবে 230 ন্যানোমিটার থেকে 375 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি অপটিক্যাল সেন্সর রূপে আসল নকল কারেন্সি নোট ডিটেকশনে হচ্ছে কাজে লাগে। ঠিক আছে, কারেন্সি নোট মানে হচ্ছে টাকা আর কি। এখানে সিকিউরিটি ডিভাইস রূপে অপটিক্যাল সেন্সর হিসেবে ফসফর নামক এক ধরনের রাসায়নিক পদার্থ হচ্ছে ব্যবহৃত হয়। তাহলে ফসফর নামক হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় অপটিক্যাল সেন্সর হিসেবে। আচ্ছা, তাহলে এটা কিভাবে এখন অতিবেগুনি রশ্মির মাধ্যমে কিভাবে শনাক্ত করে জাল টাকা, চলো আমরা একটু দেখি। ধরো এটা হচ্ছে ফসফর নামক হচ্ছে একটা রাসায়নিক পদার্থ, এটা মনে করো তার একটা পরমাণু। তাহলে ধরো এই ফসফর নামক রাসায়নিক পদার্থের ধরে নাও যে 1 নম্বর বা 2 নম্বর, ধরে নাও তুমি 1 নম্বর বা 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন আছে। তাহলে এখন এই ফসফর নামক রাসায়নিক পদার্থের উপর যদি আমরা অতিবেগুনি রশ্মি ফেলি, তাহলে অতিবেগুনি রশ্মি থেকে এই ফসফরটা কি করবে, ফসফরের যে ইলেকট্রন আছে সে শক্তি শোষণ করবে। তাহলে অতিবেগুনি রশ্মি ফেললে এখানে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা শক্তি শোষণ করে সে লাফ দিয়ে নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে চলে যাবে। এইটুকু তো আমরা বুঝতেছি। শক্তি শোষণ করা মানে কি? শক্তি শোষণ করা মানে হচ্ছে শক্তি গ্রহণ করা। তাহলে তুমি যদি বাইরে থেকে এখন এই ফসফরের উপর যদি অতিবেগুনি রশ্মি ফেলো, তাহলে ফসফরের এখানে যে ইলেকট্রনটা আছে তাহলে সেই ইলেকট্রনটা অতিবেগুনি রশ্মি থেকে শক্তি শোষণ করে সে বেশি শক্তি সম্পন্ন হয়ে নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে চলে যাওয়ার পরে একটু পরে সে আবার এখান থেকে শক্তি ছেড়ে দিবে। সে যেই শক্তিটা শোষণ করছে সে তার সমপরিমাণ বা তার থেকে একটু কম পরিমাণ হচ্ছে শক্তি ছেড়ে দিয়ে সে উপরের কক্ষপথ থেকে আবার নিচের কক্ষপথে চলে আসবে। তাহলে সে যখন উপরের কক্ষপথ থেকে শক্তি ছেড়ে দিয়ে আবার নিচের কক্ষপথে চলে আসবে, যেই শক্তিটা ছেড়ে দিছে সেই শক্তিটা তখন দেখা যায় দৃশ্যমান আলোর মধ্যে তৈরি হয়। ফলে আমরা তখন দৃশ্যমান আলো মানে অতিবেগুনি রশ্মি ফেললে আমি টাকার উপরে তখন কিছু আলো পাবো, দৃশ্যমান আলো পাবো, কালার দেখতে পাবো। এটা দেখে বুঝতে পারবো যে এটা আসল টাকা। আর নকল টাকাতে হচ্ছে এরকম কোনো ফসফর থাকে না। সো নকল টাকার উপরে যখন আমি আলো ফেলবো আলটিমেটলি কি হবে, নকল টাকার উপরে হচ্ছে আলো ফেললে আলটিমেটলি হচ্ছে আমি দেখবো যে এরকম কোনো আলো দেখা যাচ্ছে না, ফলে বুঝতে পারবো যে সেটা নকল টাকা। তাহলে বুঝছো, তাহলে জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্তকরণের জন্য অতিবেগুনি রশ্মি ইউজ করা হয়। কেমনে কাজ করে? আসল পাসপোর্ট বা আসল টাকার উপরে হচ্ছে এরকম ফসফর নামক হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে। তাহলে সেই ফসফর নামক রাসায়নিক পদার্থের উপরে যদি আমরা অতিবেগুনি রশ্মি ফেলি, অতিবেগুনি রশ্মি ফেললে সে কি করতেছে, সেখানে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা শক্তি শোষণ করে উপরের কক্ষপথে চলে যাচ্ছে। তারপর উপরের কক্ষপথ থেকে সে আবার শক্তি ছেড়ে দিয়ে বা শক্তি বিকিরণ করে নিচের কক্ষপথে নামতেছে। তো যখন সে শক্তিটা ছেড়ে দিচ্ছে সেই ছেড়ে দেওয়া শক্তিটাই দৃশ্যমান আলোক বর্ণালীতে কনভার্ট হচ্ছে। ফলে তখন আমরা টাকার মধ্যে হচ্ছে দৃশ্যমান আলোর বর্ণালী দেখতে পাবো, লাল নীল হলুদ সবুজ কালার দেখতে পাবো টাকার মধ্যে। এটা দেখে আমরা বুঝতে পারবো এটা আসল টাকা বা এটা আসল পাসপোর্ট। নকল টাকাতে হচ্ছে এটা পসিবল না। তাহলে এর মাধ্যমে আমরা হচ্ছে জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্ত করি। তাহলে কি মেকানিজমটা বুঝতে পারছো? এই জিনিসটাই আসলে এখানে বলা হয়েছে। তাহলে এই যে দেখো, এই যে তাহলে ইউভি রশ্মির ক্ষুদ্র তরঙ্গ বা বৃহৎ ফ্রিকোয়েন্সির ফোটন দ্বারা ফসফর অণুর হচ্ছে ইলেকট্রনে যে উত্তেজিত হয়ে উচ্চতর শক্তি স্তরে হচ্ছে উত্থিত হয়। পরক্ষণে দেখো ফসফর অণুর যে উত্তেজিত ইলেকট্রন অস্থিতিশীল উত্তেজিত অবস্থা থেকে সুস্থিত অবস্থায় ফেরার পথে পূর্বের শোষিত শক্তি এই যে দৃশ্যমান আলোর নির্দিষ্ট বর্ণের ফ্রিকোয়েন্সিতে হচ্ছে বিকিরিত হয়, মানে ছেড়ে দেয়। মানে সে পূর্বে যে পরিমাণ শক্তি শোষণ করছে সেই শক্তিটাকে সে আবার ছেড়ে দেয়। এই বিকিরণ বর্ণযুক্ত আলো হয়, একে প্রতিপ্রভা বলে। তখন সেই প্রতিপ্রভাটা হচ্ছে আমরা খালি চোখে দেখতে পাই। তাহলে এই নীতির উপর ভিত্তি করে জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মি ব্যবহৃত হয়। তাহলে বুঝছো, যেটা বলছি সেটাই, যে ফার্স্টে ইউভি রশ্মি তাহলে ফোটন দ্বারা এটা ফসফর অণুর ইলেকট্রন হচ্ছে শক্তি শোষণ করে উত্তেজিত হয়ে উপরের কক্ষপথে চলে যায়। পরবর্তীতে উপরের কক্ষপথ থেকে সেটা আবার নিচের কক্ষপথে ফিরে আসার সময় শক্তি বিকিরণ করে। ওই ছেড়ে দেওয়া শক্তিটাই হচ্ছে তখন আলোক বর্ণালীতে কনভার্ট হয়, যেটাকে আমরা প্রতিপ্রভা বলি আর কি। এভাবে আমরা শনাক্ত করি। ওকে, এখন আসা হচ্ছে রাসায়নিকভাবে ফসফর তৈরিতে হচ্ছে তোমার বিভিন্ন জটিল ধাতব অক্সাইড এবং হচ্ছে ল্যান্থানাইট আয়নের মিশ্রণ ব্যবহার করা হয়। একটু এখন সংজ্ঞা মানে একটু মনে রাখবা। যেমন লাল বর্ণের আলো বিকিরণ করতে Y2O3 সাথে EU3+ ইউজ করা হয়।
তারপরে সেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড ও টারবিয়াম আয়ন হচ্ছে তোমার সবুজ বর্ণ বিকিরণের কাজে ইউজ করা হয়, নীল বর্ণ বিকিরণের কাজে হচ্ছে এটা ইউজ করা হয়। তাহলে এগুলো একটু কষ্ট করে হচ্ছে মনে রাখতে হবে, ঠিক আছে? একটু কষ্ট করে তোমরা মনে রাখবে এগুলা। আচ্ছা, এখন এগুলা মনে রাখার একটা ট্রিক্স কি দেখো একটু বলি। এটা মনে রাখার জন্য আসলে ট্রিক্স হচ্ছে, মানে আমি যেভাবে মনে রাখতাম আসলে দেখো, আমি মনে রাখতাম হচ্ছে ছোট যেটা সবচেয়ে, দেখো এখানে সংকেত দেখো, এই দুইটা কিন্তু সবচেয়ে বড়, এই দুইটার সংকেত দেখো অনেক বড়। সবচেয়ে ছোট সংকেত যেটা আমি এমনি মনে রাখতাম সেটা হচ্ছে লাল বর্ণ। তাহলে লাল বর্ণের জন্য যে সংকেতটা হবে সেটা হচ্ছে সবচেয়ে ছোট, আর সবুজ এবং নীল বর্ণের জন্য হচ্ছে সংকেতটা হচ্ছে বড়। এখন সবুজ বর্ণের জন্য সাথে মনে রাখো, দেখো সবুজ বর্ণের জন্য দেখো প্রথমে থাকবে সেরিয়াম, সেরিয়াম সিতে হচ্ছে সেরিয়াম, তাহলে দেখো সেরিয়াম, তাহলে সেরিয়ামও স দিয়ে, সবুজও স দিয়ে, তাহলে দেখো সবুজ স দিয়ে, সেরিয়াম স দিয়ে, তাহলে সামনে যদি সেরিয়ামের কিছু একটা থাকে বড়, তাহলে এটা হচ্ছে সবুজ বর্ণ বিকিরণ করে, বুঝতে পারছি? তাহলে ফার্স্টে দেখো সামনে সেরিয়াম থাকলে সতে সেরিয়াম, সতে সবুজ, তাহলে সামনে সেরিয়াম থাকলে সেটা হচ্ছে সবুজ বর্ণ, বাকিটা পড়ার অত দরকার নাই। আর লালটা হবে সবচেয়ে ছোট থাকবে হচ্ছে লাল, আর নীল বর্ণ হচ্ছে তোমার অন্যটা, তার মানে নীল বর্ণ, বুঝতেই পারতেছো, বাকিটা হচ্ছে নীল বর্ণ, এটা এমনিতেই মনে থাকবে, ঠিক আছে? তাহলে এইভাবে কষ্ট করে মনে রাখতে পারবা। আচ্ছা, তাহলে এই যে দেখো জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্তকরণে নিরাপত্তা সুতা হিসেবে এই যে দেখো ফসফোর কালি, এটা যাতে মনে থাকে, ফসফোর কালি বা ইউভি ফ্লোরোসেন্ট ইঙ্ক ব্যবহৃত হয়, ওই যে ফসফোর পদার্থ বা ফসফোর কালি ব্যবহৃত হয়, ঠিক আছে? এগুলো একটু পড়বা, এগুলো আর অত দরকার নাই। ওকে, এখন আসো চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে আইআর রশ্মির ব্যবহার। তাহলে অলরেডি আমরা এগুলো পড়াইছি যে চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে আইআর রশ্মি বা বিভিন্ন ধরনের রশ্মির ব্যবহার করতে হবে। আমরা 5-10 মিনিটের মধ্যে ছেড়ে দিব, আজকে যতটুকু হয়েছে অতটুকুই পড়াবো, সমস্যা নেই। তাহলে চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে তোমার নিয়ার আইআর রশ্মি হচ্ছে ব্যবহৃত হয়, ঠিক আছে? আমরা অলরেডি বলে দিছি। মিডল আইআর হচ্ছে এই যে দেখো জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়, আর ফার আইআর হচ্ছে তোমার ওই যে এটাও চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে ব্যবহৃত হয়, ঠিক আছে? এগুলো একটু পড়বা, এগুলো একটু রিডিং দিবা, এগুলো অত আসে না, জাস্ট এই যে ব্যবহারগুলো হচ্ছে পড়বা। এই যে ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে নিয়ার আইআর রশ্মি কী কী কাজে ইউজ করা হয়, ব্যবহারগুলো যে নিয়ার আইআর রশ্মি প্রয়োগ করে মস্তিষ্কে রক্তের যে হিমোগ্লোবিনে শোষিত অক্সিজেন কতটুকু যুক্ত আছে তা পরিমাপ করার মাধ্যমে মস্তিষ্কের হচ্ছে রোগ নির্ণয় করা হয়। পরের ডট ডিফিউজ অপটিক্যাল টোমোগ্রাফি পদ্ধতি ব্যবহার করে মাথার খুলির কার্যপদ্ধতি নির্ণয় করা যায়। তারপরে সদ্য ভূমিষ্ঠ বা সদ্য প্রসূত শিশুর মস্তিষ্কের ক্ষত নির্ণয় সিটি স্ক্যানিংয়ের কাজে হচ্ছে এটা একটা কার্যকর পদ্ধতি আর কি। আর চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে ফার আইআর রশ্মি কী কী কাজে ইউজ করা হয় দেখো, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারটা একটু পড়বা যে ফার আইআর রশ্মি দেহের ত্বক ভেদ করে 4 সেন্টিমিটার হচ্ছে তোমার গভীরে যেতে পারে, ফলে এটা দেহকে হচ্ছে আরামদায়ক উষ্ণতা দেয়, রক্তের শ্বেত রক্তকণিকা এবং হচ্ছে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। মানে ব্যবহারগুলো বুঝতেই পারতেছি, এখানে তো আসলে বোঝানোর তেমন কিছু নাই, জাস্ট ব্যবহারগুলো। ব্যথা বেদনা উপশম করতে এবং স্নায়ু গঠন প্রক্রিয়ায় উদ্দীপনা হিসেবে ফার আইআর রশ্মি ব্যবহৃত হয়। ব্যবহারগুলো জাস্ট এই প্যারাগুলো একটু পড়বা ভালো মতো। আচ্ছা, এবার আসো একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো ঘাড়ের মাংসপেশি শক্ত হওয়া বা ফ্রোজেন সোলজারের জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি হচ্ছে ফিজিওথেরাপি। এখানে হচ্ছে ফার আইআর রশ্মি প্রয়োগ করে ম্যাসাজ করা হয়। একটা আছে, অনেক সময় দেখা যায় কি যে ঘাড়ের মাংসপেশিগুলা শক্ত হয়ে যায়, এখানে হচ্ছে কিছু রোগ হয়, কিছু রোগের কারণে দেখা যায় যে এখানে মনে করো তোমার এখানে যে মাংসপেশিগুলো আছে এগুলো আস্তে আস্তে হচ্ছে শক্ত হয়ে যায়, বুঝছো? তো শক্ত হয়ে গেলে অনেক সময় ঘাড় নাড়াইতে অসুবিধা হয়, ঘাড়ের মাংস এগুলো শক্ত হয়ে গেলে তোমার অসুবিধা হয়। তাহলে এগুলোকে হচ্ছে আলটিমেটলি ঠিক করার জন্য কি করা হয়, ফ্রোজেন সোলজারের জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি হচ্ছে ফিজিওথেরাপি দেওয়া হয়। এগুলোর কোনো মেডিসিন নাই, মেডিসিন খাওয়ানো হয় কিন্তু মেডিসিন খাইলেও এটা ভালো হয় না, মানে এগুলোকে মেডিসিন খাওয়ানো লাগে প্লাস হচ্ছে ফিজিওথেরাপি নেওয়া লাগে, দুইটা জিনিস করা লাগে তখন। তো মেডিসিন খাওয়ার পাশাপাশি তখন এখানে ফিজিওথেরাপি দেওয়া হয়। তো ফিজিওথেরাপির যারা আছে এখানে হচ্ছে ফার আইআর রশ্মি প্রয়োগ করে হচ্ছে তখন ম্যাসেজ করা হয়, ফার আইআর রশ্মি প্রয়োগ করে কি করা হচ্ছে, ম্যাসেজ করা হচ্ছে আর কি, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। তাহলে ফ্রোজেন সোলজারের পদ্ধতিতে ফার আইআর রশ্মি ইউজ করা হয়, এটা এমনিতেই মনে থাকবে। দেখো ফতে বা এফতে ফ্রোজেন, এফতে ফার, এফতে ফ্রোজেন, এফতে ফার, আবার এফতে হচ্ছে ফিজিওথেরাপি, এফতে ফিজিওথেরাপি মনে রাখবা। তাহলে এফতে ফ্রোজেন, এফতে ফিজিওথেরাপি, মানে তুমি উচ্চারণ অনুযায়ী চিন্তা করো, এফতে ফ্রোজেন, এফতে ফিজিওথেরাপি, এফতে হচ্ছে ফার আইআর, ঠিক আছে? তাহলে এগুলোর মাধ্যমে এটা করা হয়। ওকে, তাহলে এগুলো একটু দেখবা,
এখন আসা হচ্ছে তোমার রোগ নির্ণয়ে এমআরআই পরীক্ষার হচ্ছে মূলনীতি। তাহলে প্রথম যে জিনিসটা মেডিকেলের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, এই এমআরআই হচ্ছে ফুল মিনিং। এই এমআরআইয়ের ফুল মিনিংটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা 5 স্টার, যে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। তাহলে এমআরআইয়ের ফুল মিনিং হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, বা এটাকে হচ্ছে এমআরআই বলা হয়। আচ্ছা আচ্ছা তাহলে চলো এমআরআই হচ্ছে তোমার ব্যবহারগুলো আগে ব্যবহারগুলো পড়ো। তাহলে এই ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। দেখো, মানব দেহের বিভিন্ন তন্ত্রের টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধিজনিত টিউমার। আচ্ছা, এখানে একটা বেসিক বলে দিই, এগুলো ডাক্তারি লাইনে কাজে লাগে। তো এমআরআই হচ্ছে নরম টিস্যুর কোনো রোগ নির্ণয়ের কাজে লাগে। এক কথায় মাথায় রাখবা, এমআরআই হচ্ছে নরম টিস্যুর রোগ নির্ণয়ের কাজে লাগে। তাহলে নরম টিস্যুতে কি কি রোগ হতে পারে? টিউমার মানে কিন্তু মাংসপিণ্ড। টিউমার মানে হচ্ছে মাংসপিণ্ড, তার মানে এটা একটা নরম জিনিস। তাহলে টিউমার, তারপর আঘাতজনিত অভ্যন্তরীণ হচ্ছে রক্তক্ষরণ, রক্তনালিকা সংক্রান্ত রোগ, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে এমআরআই ব্যবহৃত হয়। তারপরে দেখো মস্তিষ্কের টিউমার এবং কোমল টিস্যু, দেখছো যে কোমল মানে নরম, তাহলে কোমল টিস্যু যেমন হাঁটুর জয়েন্টে থাকা 4টা লিগামেন্টের কোনোটা ছিঁড়ে গেলে এটা শনাক্তকরণে, আবার মেরু মজ্জায় টিউমার শনাক্তকরণে হচ্ছে এমআরআই হচ্ছে অত্যন্ত কার্যকর। তাহলে অলওয়েজ মাথায় রাখবা যে এমআরআই হচ্ছে আসলে নরম টিস্যুর যদি কোনো রোগ হয় সেই রোগ শনাক্তকরণে হচ্ছে এমআরআই কাজে লাগে। যেমন যে কোনো টিউমার মানে হচ্ছে মাংসপিণ্ড, তাহলে এগুলো কিন্তু নরম জিনিস, তাহলে এগুলো শনাক্তকরণে হচ্ছে এমআরআই কাজে লাগে। তাহলে এই জন্য দেখো মস্তিষ্কের টিউমার, তারপর রক্তক্ষরণ হইলে, তারপরে যে কোমল টিস্যু যেমন হাঁটুর লিগামেন্টগুলো নরম, এই লিগামেন্টের কোনোটা ছিঁড়ে গেলে, নরম কোনো জিনিসের প্রবলেম হলে সেগুলো এমআরআই দিয়ে শনাক্ত করা হয়। ঠিক আছে, তাহলে ব্যবহারগুলো পড়তে পারবা খুব ইজিলি। আচ্ছা, এখন আসো হচ্ছে এমআরআই এর হচ্ছে তোমার মূলনীতি। আচ্ছা, এমআরআই এর হচ্ছে মূলনীতিগুলো হচ্ছে, আমি তোমাদেরকে একটা সিম্পল জিনিস বলি। দেখো, এমআরআই এর মূলনীতিটা একটু বোঝার চেষ্টা করো, এখানে একটু একটা জিনিস বুঝার আছে, চলো আমরা একটু দেখি। ধরো এখানে একটা টার্ম আসবে এনএমআর পরমাণু। এনএমআর পরমাণু কি জিনিস? আচ্ছা, একটা মানব দেহ ধরো এমআরআই এর মাধ্যমে কি করা হয়? আচ্ছা, এমআরআই এর ফুল মিনিংটা কি? ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। আচ্ছা, ম্যাগনেটিক মানে চৌম্বক ক্ষেত্র, রেজোন্যান্স মানে ঘূর্ণন, ইমেজিং মানে হচ্ছে ছবি তোলা। তার মানে এই কথাটার মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করে ভিতরের ছবি তোলাটাকেই বলা হয় এমআরআই। তার মানে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করে মানব দেহের অভ্যন্তরীণ বা ভিতরের যে ছবি তুলে সেটাকেই বলা হয় এমআরআই। এটুকু কি বুঝতে পারছো? যে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, ম্যাগনেটিক মানে চৌম্বক ক্ষেত্র, ইমেজিং মানে ছবি তোলা। তার মানে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করে দেহের অভ্যন্তরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের ছবি তোলাটাই হচ্ছে এমআরআই এর কাজ। ওকে, এইটুকু বুঝছো। এখন মানব দেহের যে অভ্যন্তরে, বলো মানব দেহের অভ্যন্তরে কি থাকে? মানব দেহের অভ্যন্তরে হচ্ছে পানি থাকে। আমাদের যে কোষ, আমাদের কোষের কিন্তু প্রায় 70%-এর মতোই হচ্ছে পানি। তাহলে এই যে কোষের প্রায় 70% হচ্ছে পানি, তো পানি মানে কি? H2O। এখন এই যে H2Oর মধ্যে এই যে এখানে যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের নিউক্লিয়াসে কয়টা প্রোটন আছে বলো তো? একটা প্রোটন আছে। তো হাইড্রোজেনের নিউক্লিয়াসে একটা প্রোটন থাকলে সেই সমস্ত পরমাণুগুলোরে বলা হয় এনএমআর পরমাণু। তাহলে এনএমআর পরমাণু হচ্ছে যাদের সিঙ্গেল প্রোটন থাকে, যাদের একটা মানে বিজোড় সংখ্যক প্রোটন থাকে। তাহলে বিজোড় সংখ্যক প্রোটন বিশিষ্ট হচ্ছে তোমার পরমাণুগুলোরে বলা হয় এনএমআর পরমাণু। তাহলে এই এনএমআর পরমাণুগুলোর উপর যদি আমরা এখন বাইরে থেকে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করি, মানে এমআরআইতে হচ্ছে বাইরে থেকে একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়। এটা তোমরা অনেকেই দেখছো, ওই যে একটা মেশিন থাকে, যেই মেশিনের ভিতর দিয়ে হচ্ছে মানুষ যায়, দেখছো না? টিভিতে বা সিনেমায় অনেক জায়গায় দেখবা যে একটা মেশিন থাকে, সেই মেশিনের ভিতর দিয়ে আস্তে আস্তে হচ্ছে মানুষ যাচ্ছে, ওইটাই হচ্ছে ওই এমআরআই মেশিন। তাহলে এমআরআই মেশিনে হচ্ছে একটা খুব শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়। তাহলে সেই শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের প্রভাবে সিঙ্গেল বা হচ্ছে তোমার বিজোড় সংখ্যক প্রোটন বিশিষ্ট যে পরমাণুগুলো থাকে ওরা হচ্ছে একই সিরিয়ালে সজ্জিত হয়। আচ্ছা, বলো তো হাইড্রোজেনে বিজোড় সংখ্যক প্রোটন থাকলে সুবিধাটা কি বলতে পারবা? হাইড্রোজেনে বিজোড় সংখ্যক প্রোটন থাকা মানে তার মানে সেখানে বিজোড় সংখ্যক ইলেকট্রন আছে। আর বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকা মানে হচ্ছে একটা ঘরে এরকম যদি সিঙ্গেল ইলেকট্রন থাকে, আমরা জানি যে একটা ইলেকট্রন কি করে? ঘড়ির কাঁটার দিকে ঘুরে।
তাহলে ঘরের যে প্রথম ইলেকট্রনটা, সেই প্রথম ইলেকট্রনটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তাহলে সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরলে অলওয়েজ মাথায় রাখবা ইলেকট্রন হচ্ছে একটা চার্জযুক্ত বস্তু। তাহলে একটা চার্জযুক্ত বস্তু যখন এরকম বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন সেই চার্জযুক্ত বস্তুর চারপাশে কি হয়, চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এটা হচ্ছে ফিজিক্সের বেসিক, তোমরা এটা আবার ফিজিক্সে পড়বা যে একটা চার্জযুক্ত বস্তু যদি এরকম ঘুরতে থাকে তার চারপাশে হচ্ছে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। সো কাহিনীটা হচ্ছে বিজোড় সংখ্যক প্রোটন থাকা মানে হচ্ছে সেই পরমাণুতে বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকবে। বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকা মানে হচ্ছে ঘরে হচ্ছে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকবে, আর ঘরে সিঙ্গেল ইলেকট্রন থাকা মানে হচ্ছে সেই সিঙ্গেল ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এই পরমাণুতে হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। দ্যাট মিন্স এনএমআর পরমাণু তারা নিজেরাও হচ্ছে একটা ছোট ছোট কি করতে পারে, চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে। তার মানে প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণু হচ্ছে একটা ছোট ছোট চুম্বকের মতো আচরণ করতে পারে, কারণ এখানে চৌম্বক ক্ষেত্র আছে। এখন বাইরে থেকে যদি আমি একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করি তাহলে কোষের ভিতরে যতগুলো এরকম হাইড্রোজেন পরমাণু আছে তারা যেহেতু এরাও প্রত্যেকটা ছোট ছোট চুম্বক হিসেবে কাজ করে, তাহলে বলো এক চুম্বক আরেক চুম্বককে কি করে, আকর্ষণ করে। সো বাইরে থেকে যখন তুমি শক্তিশালী চুম্বক ক্ষেত্র প্রয়োগ করবা সেই চুম্বকটা তখন এই হাইড্রোজেনের চুম্বকগুলোকে আকর্ষণ করবে। তো হাইড্রোজেন চুম্বকগুলোকে যদি আকর্ষণ করে তখন বাইরের চুম্বক ক্ষেত্রের প্রভাবে কোষের ভিতরে যত হাইড্রোজেন পরমাণু আছে পানির, সব হাইড্রোজেন পরমাণু হচ্ছে একই সিরিয়ালে সজ্জিত হবে। একই সিরিয়ালে সজ্জিত হয়ে তারা হচ্ছে একটা সিগন্যাল পাঠাবে, সেই সিগন্যালটাকে হচ্ছে কম্পিউটারে প্রসেস করে ছবি তোলা যায়। ওই সিগন্যালটাকে তখন কম্পিউটারে প্রসেস করে কি করা যায়, ছবি তোলা যায়। কারণ দেখো বাইরে থেকে আমি একটা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করতেছি, তাহলে সেই চৌম্বক ক্ষেত্রের কারণে এখন যদি প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণু যদি একটা করে ছোট চুম্বকের মতো কাজ করে তাহলে বড় চুম্বকের কারণে এখন এই ছোট চুম্বকগুলো হচ্ছে একই সিরিয়ালে সজ্জিত হয়। যেমন লোহার টুকরা, লোহার টুকরার কাছে দেখবা একটা চুম্বক নিয়ে আসলে লোহার টুকরাগুলো কিন্তু এক সিরিয়ালে সজ্জিত হয়ে লোহা মানে চুম্বককে আকর্ষণ করতেছে, ব্যাপারটা এরকম। তাহলে এখানে একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে তখন হাইড্রোজেনের ছোট ছোট চুম্বকের মতো যে পরমাণুগুলো আছে তারাও একটা সিরিয়ালে সজ্জিত হয়ে সেই চুম্বককে আকর্ষণ করে, ফলে একটা সিরিয়ালে সজ্জিত হয়ে একটা সিগন্যাল পাঠায়, এই সিগন্যালটাকে কম্পিউটারে প্রসেস করে হচ্ছে ভিতরের ছবি তোলা হয়। ঠিক আছে, এর মাধ্যমে হচ্ছে কি করা হচ্ছে, রোগ শনাক্ত করা হচ্ছে। তাহলে এবার বুঝতে পারছো, এই জন্য হাইড্রোজেনকে বলা হয় এনএমআর পরমাণু। তাহলে আমি আবার বলি, এনএমআর পরমাণু হচ্ছে যাদের বিজোড় সংখ্যক প্রোটন আছে তাদেরকে এনএমআর পরমাণু বলে। যেমন হাইড্রোজেন, বিজোড় সংখ্যক প্রোটন থাকলে সুবিধাটা কি, যে বিজোড় সংখ্যক প্রোটন থাকলে তার মানে তার বিজোড় সংখ্যক ইলেকট্রনও আছে, কারণ যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। আর বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকলে সুবিধাটা হচ্ছে তার অরবিটালের মধ্যে কোনো একটা ঘরে হচ্ছে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে। তাহলে একটা সিঙ্গেল ইলেকট্রন কি করে, সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, একটা চার্জযুক্ত বস্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তার মানে প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুর চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তার মানে এগুলো এক একটা ছোট ছোট চুম্বকের মতো কাজ করে। সো এখন যদি বাইরে থেকে শক্তিশালী চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়, বড় চুম্বকের কারণে এই ছোট ছোট চুম্বকগুলো হচ্ছে আকর্ষিত হয়ে এক সিরিয়ালে সজ্জিত হয়ে সিগন্যাল তৈরি করে, সেই সিগন্যালটাকে কম্পিউটারে প্রসেস করে কি করা হয়, ছবি তোলা হয়। এটাই হচ্ছে এমআরআই এর হচ্ছে মূলনীতি। তাহলে এবার বুঝতে পারছো, এই বেসিকগুলোই তোমাকে মাথায় রাখতে হবে, আর কিছু লাগবে না, এগুলো আর অত দরকার নেই। সতর্কতা, সতর্কতা হচ্ছে বুঝতেই পারতো, এমআরআই মেশিনে হচ্ছে তোমার শক্তিশালী চুম্বক থাকে, তাই যাদের হার্টের পেসমেকার পরানো আছে মানে কৃত্রিম হৃদস্পন্দন যন্ত্র ইউজ করা হচ্ছে তাদের ক্ষেত্রে এমআরআই করা যাবে না। এছাড়া শ্রবণ সাহায্যকারী ধাতব যন্ত্র, এছাড়া অন্য যে কোনো ধাতব পদার্থ খুলে এমআরআই করতে হয়। ধরো অনেকে হচ্ছে কানের দুল পড়ছে, তাহলে কানের দুল কিন্তু খুলতে হবে এমআরআই করার আগে, নয়তো কিন্তু কান ছিঁড়ে নিয়ে চলে যাবে, কারণ ওটা তো শক্তিশালী চুম্বক আর কি। এমআরআই মেশিনে তো অনেক শক্তিশালী চুম্বক প্রয়োগ করা হয়, সো এটা কান ছিঁড়ে নিয়ে দেখবা নিয়ে গেছে। আবার আংটি পরে, তাহলে আংটি খুলে রাখতে হবে, সব কিছু হচ্ছে খুলে রাখতে হবে। আর যাদের মনে করো হার্টের মধ্যে পেসমেকার পরানো আছে তাদের পক্ষে এমআরআই করা সম্ভবই না, কারণ হার্টের পেসমেকার তো আর খুলে রাখা পসিবল না, তাই না? এই জন্য যাদের হার্টের পেসমেকার আছে ওদের ক্ষেত্রে এমআরআই করা যাবে না। ওকে, তাহলে এগুলো একটু মাথায় রাখবা। তাহলে কি বুঝতে পারছো? অধিক জেনে নাও। আচ্ছা, অধিক জেনে নেওয়ার ক্ষেত্রে সিটি স্ক্যান। আচ্ছা, সিটি স্ক্যানের ফুল মিনিং কি? সিটি শব্দের মানে হচ্ছে কম্পিউটার টমোগ্রাফি। তাহলে সিটি স্ক্যান মানে হচ্ছে কম্পিউটার টমোগ্রাফি স্ক্যানিং, এর মাধ্যমে রোগ নির্ণয় করা হয়। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকেরটা কাজ করি। আজকে আমরা আসলে শেষ করতে পারি নাই, ঠিক আছে, আমরা পরের ক্লাসে শেষ করব। আজকের ক্লাসে একটু আমরা কথা বলছি, অনেক কিছু গাইডলাইন দিয়েছি, 5:10 পর্যন্ত পড়ো, সমস্যা নাই। তোমরা পরের ক্লাসে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো, এমআরআই পর্যন্ত হচ্ছে পড়ে রাখো। তাহলে আমরা যা যা বলছি সেই জিনিসগুলো কি ফিল করতে পারছো? দেখো, বুঝে পড়ো, তাহলে জিনিসগুলো হচ্ছে তোমরা বুঝতে পারবা, মানে ফিল করতে পারবা জিনিসগুলো। ঠিক আছে?
আমাদের কেমিস্ট্রি এরকমই লাগবে, কেমিস্ট্রি একটু সময় লাগবে, কেমিস্ট্রি এক একটা চ্যাপ্টার শেষ করতে 3 থেকে 4টা করে ক্লাস লাগবে, এরকম ধরে রাখো। গত বছরও সেম ক্লাসই লাগছে, এই বছরও এরকম সেমই লাগবে, কারণ আমরা তো বলছি যে ডিটেলসে পড়াবো, দ্রুত পড়া এত শেষ করে লাভ নাই। আর হাতে মোটামুটি সময় আছে, আমরা তো বললামই যে তোমাদের এইচএসসির আগে আমাদের টার্গেট থাকবে অনেকটুকু সিলেবাস শেষ করে দেওয়া, যাতে এইচএসসির পরপর একবার অল্প সময়ের মধ্যে সিলেবাস শেষ করে তোমরা যাতে সবার আগে হচ্ছে রিভিশন দিতে পারো, এটা হচ্ছে খুব দরকার, কারণ সবার আগে রিভিশন দিতে পারলে আলটিমেটলি হচ্ছে তোমাদেরই লাভ। ঠিক আছে, ওকে, তাহলে এইটুকু হচ্ছে দেখো, যদি কোনো কনফিউশন থাকে আমাদেরকে হচ্ছে অবশ্যই শেয়ার করো। তাহলে এমআরআই এই জিনিসগুলো পারবা, ওকে, তাহলে কি জিনিসগুলো বুঝতে পারছো? ভাইয়া হাইড্রোজেন ছাড়া কি অন্য কোনো পরমাণুর বসানোর ব্যবহার করা যাবে? এখানে তো ব্যবহার করার কিছু নাই, মানব দেহে, এটা তো মানব দেহে করতেছো, মানব দেহে ন্যাচারালি কি থাকে? পানি থাকে, তো মানব দেহে ন্যাচারালি পানি থাকে, পানির মধ্যে ন্যাচারালি হাইড্রোজেন থাকে। এখন তুমি কি মানুষের দেহে অন্য কোনো পরমাণু হচ্ছে ইনজেকশন দিয়ে কি পুশ করে তারপরে কি এমআরআই করবা? এটা তো আসলে প্র্যাকটিক্যালি পসিবল না, তাই না? তো মানব দেহে ন্যাচারালি তোমার পানি থাকে, তো 70% পানি, এই পানির মধ্যে আবার হাইড্রোজেন আছে, তো অটোমেটিক হাইড্রোজেন তো আছেই, তো তোমার তো অন্য কিছু এখানে করার দরকার নাই, বুঝতে পারছো? সিম্পল জিনিস। ওকে ভাইয়া, হার্টের যে আর্টিফিশিয়াল লাগায় পরে ওদের ডিজিজ কেমনে শনাক্ত করে? হার্টে আর্টিফিশিয়াল ওদের ডিজিজ কেমনে শনাক্ত করে? এটা তো মেডিকেল সায়েন্সের জিনিস। হার্টের আর্টিফিশিয়াল, ওই হার্টের বাল্বের হচ্ছে অনেক ট্রিটমেন্ট আছে, ঠিক আছে? হার্টের বাল্বের পরীক্ষা করে, কার্ডিওলজিস্টরা হচ্ছে পরীক্ষা করে, এনজিওগ্রাম করে আসে, এটা মেডিকেলের জিনিস আর কি, এটা তো এখন দরকার নেই। এনজিওগ্রাম করে একটা পদ্ধতি আছে, একটা টেস্ট আছে, মানে যেটা হচ্ছে সবচেয়ে বেস্ট আর কি। ফার্স্টে ইসিজি করে, ইসিজি করে দেখে যে হার্টে কোনো প্রবলেম আছে কিনা, বাট ইসিজি করে আসলে অত ভালো বোঝা যায় না যে এক্স্যাক্ট হার্টের কোন স্ট্রাকচারে প্রবলেম। তো দেখা যায় যে আলটিমেটলি তোমার কি করতে হয়, মানে ইসিজি করে একটা আইডিয়া পাওয়া যায়। সবচেয়ে বেস্ট হচ্ছে এনজিওগ্রাম করা। এনজিওগ্রাম করে তুমি হার্টের কোথায় কোনো কিছু ব্লক হয়ে গেছে কিনা ব্লক বের করা যায়, অনেক কিছু বের করা যায়। তারপরে সে অনুযায়ী হচ্ছে যে আমরা বলি যে হার্টে রিং পরানো, ঠিক আছে, ওইগুলা করে, বা অনেকের পেসমেকার পরায়, অনেকের ওপেন হার্ট সার্জারি করে, যেমন আমার আব্বুর করছিল, এই জিনিসগুলো আর কি। ঠিক আছে, ওকে, তাহলে পারা যাবে। তাহলে এই জিনিসগুলো একটু দেখো। আর এই যে এখানে এনএমআর পরমাণুর বৈশিষ্ট্য আছে, আচ্ছা দাঁড়াও, এই যে এইটা একটু দেখবা, দেখছো? তাহলে এনএমআর পরমাণু হচ্ছে এখানে বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন থাকবে। এনএমআর পরমাণুর নিউক্লিয়াসে এই যে ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। আর প্রবল চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এনএমআর পরমাণু ওই যে রেডিও ফ্রিকোয়েন্সির প্রভাবে হচ্ছে ফ্রিকোয়েন্সি কম্পিউটারের সৃষ্টি হবে। ওই যে এতক্ষণ যা পড়ছি আর কি, সেই জিনিসগুলাই। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরের ক্লাসে এটা শেষ করে ফেলবো, শিক্ষা পরীক্ষা থেকে স্টার্ট করব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে আই হোপ জিনিসগুলো বুঝতে পারতেছো। জিনিসগুলো কি ইন্টারেস্টিং না? তাহলে এইভাবে কি কখনো বুঝে পড়ছো যে এমআরআইয়ের মূলনীতিগুলা সুন্দর করে বুঝছো? তারপরে জাল টাকা কেমনে কি করে এগুলো কি বুঝতে পারছো? আই হোপ এখন একবারে কনসেপ্টগুলো ক্লিয়ার। এইভাবে যদি তোমরা পড়াশোনা করো, নট অনলি মেডিকেল, এইচএসসিতেও কিন্তু ভালো করবা। এইচএসসিতেও কিন্তু একটা সৃজনশীল আসে, জাল টাকা বা জাল পাসপোর্ট কিভাবে শনাক্ত করা হয় ব্যাখ্যা করো। সৃজনশীলের গতে কিন্তু প্রশ্ন আসে। তাহলে এখন সুন্দর করে বুঝে পড়লে কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবা। তারপরে এমআরআইয়ের মূলনীতি পরীক্ষা আসতেই পারে কিন্তু, যে এমআরআই কীভাবে কাজ করে ব্যাখ্যা করো ঘতে। পারবা না এগুলো কিন্তু খুব সুন্দর করে হচ্ছে পারা উচিত। ঠিক আছে, তাহলে এগুলো একটু দেখো ইনশাল্লাহ। তাহলে আমাদের পরের ক্লাসে হচ্ছে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।